ইরফান এলোমেলো পায়ে ছাদের কিনারায় গিয়ে প্রাচীরের উপর উঠে বসতে চায়। শুদ্ধ দ্রুত পায়ে গিয়ে ইরফানকে ধরে বলে, আরে কি করছিস? যেভাবে ঢুলছিস পড়ে যাবি তো। ইরফান পিছু ফিরে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর গায়ে হেলে গিয়ে বলে, তাহলে তুই আমাকে কোলে নে। শুদ্ধ তবদা খেয়ে বলে, অ্যাঁ। ইরফান বিরক্ত হয়ে আবারও ঢুলতে ঢুলতে ছাদের মেঝেতে বসে। পেছনে রেলিংয়ের সাথে হেলান দেয়। ডান পা মেলে রেখে বাঁ পা ভাঁজ করে বাঁ পায়ের উপর বাঁ হাত রাখে। শুদ্ধ এতক্ষণে বুঝেছে সে এক মাতালের সাথে আছে, কিন্তু একে এসব ছাইপাশ খাইয়েছে কে? ইরফান তো এসব খাওয়ার বান্দা না। উল্টো এসবের নাম কেউ নিলে ইরফান ঠাস করে লাগিয়ে দেবে। সে নিজেই এসব খেয়ে এসেছে। শুদ্ধর বিশ্বাস হলো না। এসব ভাবনা রেখে ইরফানের দিকে এগিয়ে গিয়ে ডাকে, ইরফান। ইরফান মৃদু স্বরে বলে, আমার সুস্থ বাটফ্লাওয়ারকে আমার কাছে এনে দিবি ব্রো। ইউ নো, ওকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। ইরফানের কথায় শুদ্ধ হাঁটু গেড়ে বসল। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে অসহায় কণ্ঠে বলে, ওকে ছাড়া 2 ইয়ার্স থেকেছি, তখনও কষ্ট হতো, আর এখন ভীষণ ভীষণ কষ্ট হয়। ও কবে সুস্থ হবে? তখন ভাবতাম ওকে একদিন পেয়ে যাব, আর এখন ভাবতে হয় ওকে কি হারিয়ে ফেলব। এটা ভাবলে আমার শ্বাসকষ্ট হয়। আমার তো শ্বাসকষ্ট নেই, রাইট? তবু এটা কোথা থেকে আসে? শুদ্ধ ইরফানের পাশ বরাবর একটু সামনে বসল। চুপচাপ ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান রেলিংয়ের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখ বুজে রেখে আবারও বলল, আমি কি অনেক বেশি নিকৃষ্ট হাজবেন্ড? বাটফ্লাওয়ার আমার থেকে মুক্তি পেতে চেয়েছিল কেন? আমি ওকে থাপ্পড় মেরেছি বলে ও এত বড় শাস্তি দিল আমায়। ও আমার কাছে এসে কেন অভিযোগ করল না? প্রতিটা থাপ্পড়ের বিনিময়ে ও আমায় 1000টা লাথি দিত। ও চাইলে আমি আমার এই হাত দুটো কেটে ফেলতাম, কিন্তু ও আমাকে কোনো সুযোগ না দিয়ে আমায় এত বাজেভাবে হার্ট করল। কেন করলো এমন? শুদ্ধ অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে আছে। মাইরা ঘুম থেকে উঠে ইরফানকে না পেয়ে ছাদের দিকে উঠে এসেছিল। ইরফানকে ছাদের মেঝেতে বসে বলা প্রতিটা কথা শুনল ছাদের এক কোণে দাঁড়িয়ে। কখন যে চোখ দিয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে তার টের পেল না মাইরা। ছাদের কোণায় দাঁড়িয়ে ভেজা চোখে ইরফানের দিকে তাকিয়ে রইল। তার শিশলাকে সে কত কষ্ট দিয়েছে। মাইরার মনে পড়ল, ইরফান যখন তাকে থাপ্পড় দিত তখন মাইরার ভীষণ খারাপ লাগতো, কিন্তু পরে ভাবত লোকটা তাকে নিজের ইচ্ছেই বিয়ে করেনি, তাই একটু আধটু মারছে। মাইরাও মার খেয়ে ভুলে যেত, এখনও ভুলে গিয়েছে। কিন্তু লোকটা ভাবছে সে ইরফানকে শাস্তি দিতে এমনটা করেছে। সে তো জানতই না তার শিশলা তাকে ভালোবাসে। জানলে কি কখনো এমনটা করত? ইরফান একটু থেমে ডান হাত বুকের বাঁ পাশে রেখে আবারও অস্পষ্ট স্বরে বলে, এই তো এখানে ব্যথা হয় খুব। ও আমার এখানে কেন এত ব্যথা দিল? ও তো আমার বাটফ্লাওয়ার। বাটফ্লাওয়ার মানে তো ফুল। ফুলদের মন নরম হয় না? আমি তো পাষাণ, কিন্তু আমার বাটফ্লাওয়ার তো নরম ফুল। তবে ও কেন আমায় পাষাণদের মতো আমার হাটে এত আঘাত করল? ইরফানের কণ্ঠে অসহায়ত্ব, কণ্ঠ ভাঙা। ছাদের অপর পাশে লাইট জ্বালানো। সেই আলোর কিছু অংশ ইরফানের মুখের উপর এসে পড়ায় ইরফানকে স্পষ্ট দেখা গেল। ইরফানের গাল ভেজা, বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়িয়েছে। শুদ্ধ অবাক হলো না। ইরফানকে তার কাছে আপাতত একটা বাচ্চা লাগলো। যারা অকপটে তাদের মনের কথা যার তার সামনে উগলে দেয়। মাইরা ইরফানের পানে চেয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। তার শিশলাকে সে অনেক কষ্ট দিয়েছে। মাইরার নিজের উপর ভীষণ রাগ হয়। কান্নামাখা চোখে চেয়ে বিড়বিড় করে, সরি শিশলা। একটু পর ইরফান চোখ মেলে তাকায়। শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে ঝাপসা চোখে চেয়ে বলে, তুই কে? শুদ্ধ ইরফানের কথায় হেসে ফেলল।
হাসি আটকে বলে, আমি তোর ভাই, ভুলে গেলি? ইরফান চোখ দুটো টেনে তুলে ভালোভাবে দেখার চেষ্টা করে বলল, ও হ্যাঁ, তুই শুদ্ধ বাদর, রাইট? শুদ্ধর মুখটা প্যাঁচার মতো হয়ে যায়। বেয়াদ্দপ, তাকে ইনসাল্ট করছে। ইরফান বাচ্চাদের মতো করে বলে, বাটফ্লাওয়ার আমাকে কষ্ট দিয়েছে, জানিস ব্রো। শুদ্ধর মায়া হলো। ইরফানের চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ এবার বেশ অবাক হয়। এমন ইরফানকে সে এই জীবনে দেখেনি। ছোটবেলা থেকেই দেখে এসেছে ইরফান ভীষণ কঠোর মনের। সেই ছেলে তার সামনে বসে বসে বাচ্চাদের মতো চোখের পানি ফেলছে। ইরফান একটু পরপর শার্টের হাতা দিয়ে চোখ মুছে শুদ্ধর দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, বাটফ্লাওয়ার সেলফিশদের মতো মরে যেতে চাইল, আমার কথা ভাবল না একবারও। ও না থাকলে আমার হার্টে ব্যথা করবে, ও এটা একটাবারও ভাবল না। এটা কি ঠিক করেছে বল? বাটফ্লাওয়ার ছাড়া শিশলা বাঁচবে কী করে? বাঁচবে না। বাটফ্লাওয়ার এটা বোঝে না কেন? ইরফান কথাগুলো বলে শুদ্ধর দিকে চেয়ে আছে ঝাপসা চোখে, যেন শুদ্ধর কাছের উত্তর আছে, আর ইরফান অধীর আগ্রহে উত্তরের অপেক্ষা করছে। ইরফানের কথাগুলো শুনে মাইরা দুই হাতে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদে। তার শিশলা তাকে ছাড়া বাঁচবে না। সে সত্যিই স্বার্থপর। সে কেন বোঝেনি তার শিশলাকে? তার শিশলা তার কত যত্ন করত, আর সে সেসব যত্নকে ভুলভাল নাম দিত। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, শিশলাকে? ইরফান চোখ বুজে ডান দিকে ঘাড় কাত করে, মৃদু হেসে বলে, আমি বাটফ্লাওয়ারের শিশলা, তুই জানিস না? ইটস ভেরি ব্যাড। বাটফ্লাওয়ার ভালোবেসে কি সুন্দর করে শিশলা ডাকে। ও খুব ভালো। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, একটু আগেই তো বললি তোর বাটফ্লাওয়ার। ইরফান রেগে দুর্বল শরীরে ডান হাতে শুদ্ধর বুকে ধাক্কা দেয়, আঙুল উঁচিয়ে বলে, একদমই নাম উচ্চারণ করবি না। শিশলা ছাড়া আর কেউ বাটফ্লাওয়ারের নাম মুখে নিলে ওর মুখ একদম ভেঙে দেব, আন্ডারস্ট্যান্ড? শুদ্ধ হেসে ফেলে ইরফানের কথায়, হাততালি দিয়ে বলে, ওয়াহ, কি ভালোবাসা! তা না হয় তোর ওই নিকনেম বললামই না, কিন্তু তুই নিজেই তো মাইরাকে সেলফিশ গাল বললি, আবার ভালোও বললি। আসলেও কোনটা? ইরফান আবারও মুখটা অসহায় করে ফেলে। শুদ্ধর দিকে হেলে গিয়ে শুদ্ধর কাঁধে কপাল ঠেকায়। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফান ওভাবেই ভাঙা গলায় বলে, শি ইজ এ ম্যাজিক্যাল গার্ল। ও যখন শিশলা বলে ডাকে, তখন আমার হার্ট একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আর ও যে আমার থেকে দূরে যেতে চেয়েছিল, আমাকে একা ফেলে যেতে চেয়েছিল, এটা ভাবলে আমার হার্টে আগুন ধরে যায়। সো শি ইজ এ গুড গার্ল অ্যান্ড সেলফিশ গার্ল। বাট হোয়াই ইজ শি সো সেলফিশ? শুদ্ধর কাঁধের কাছে ভেজা লাগে। বুঝল ইরফানের চোখের পানিতে তার শার্ট ভিজেছে। তার খারাপ লাগলো। ইরফানের পিঠে হাত দিয়ে বলল, বাচ্চা মেয়ে, বুঝতে পারিনি, এসব ভুলে যা। ইরফান ঢুলতে ঢুলতে শুদ্ধর কাঁধ থেকে উঠে সোজা হয়ে বসে, জড়ানো কণ্ঠে বলে, নো, শি ইজ নট এ লিটল গার্ল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর থেকে তো ছোট, এসব ভুলে যা ভাই। ইরফান আবার শার্টের হাতা দিয়ে চোখ মুছে বলে, আই কান্ট। বাটফ্লাওয়ার সুস্থ হবে ব্রো। শুদ্ধ ইরফানের টলমল চোখের দিকে তাকালো। এই ছেলের চোখে এত পানি! এ অ্যালকোহল না খেলে তো শুদ্ধ জীবনে জানতেই পারত না। শুদ্ধ মৃদু হেসে বলে, মাইরা তো অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। বাংলাদেশের ডক্টররা যেভাবে উপস্থাপন করেছিল মাইরার ব্যাপার মোটেও তেমন না। এখানে এসে তো বুঝেছিস, তাই না? আর 5 জনের থেকে হয়তো ওর টিউমার কিছুটা বড় হয়েছে। সেখানে ওর 6 মাসের জায়গায় 1 বছর লাগবে, বাট সুস্থ তো হবে। রিল্যাক্স থাক। ইরফান অসহায় কণ্ঠে বলে, আই কান্ট। শুদ্ধ ভ্রুকুচকে বলে, কিছুই পারিস না? মাইরা জানায়নি বলে সেই কষ্টে দেবদাস হচ্ছিস।
ওর অসুস্থে কঙ্কাল হচ্ছিস, তো পারিসটা কি? ইরফান চোখ বুজে আবার মেলে, এরপর হেসে বলে, ইউ নো, আমি বাডফ্লাওয়ারকে অনেক ভালোবাসতে পারি। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, কত অসম্ভব কথা ইরফানের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। দ্রুত তার ফোনের ভিডিও অন করে ইরফানের সামনে ধরে। এ স্বাভাবিক থাকলে জীবনেও এর মুখ দিয়ে সব বের হবে না, তাই এই কাজ। শুদ্ধ হেসে বলে, আবার বলতো সোনা, তুই কি পারিস? ইরফান আবারও বলে, আমি আমার বাডফ্লাওয়ারকে অনেক ভালোবাসতে পারি, আন্ডারস্ট্যান্ড? শুদ্ধ হাসল। বাহ, এবার একে আরও সুন্দর উপায়ে জ্বালানো যাবে। ইরফানের কথা শুনে মাইরার আরও কান্না পায়। তার শিশলা তাকে এত ভালোবাসে কিভাবে? ইরফান রেলিংয়ের সাথে হেলান দিয়ে চোখ বুজে নেয়। এরপর মলিন গলায় বলে, আমি আমার বাডফ্লাওয়ারের জন্য ভালোবেসে যত্ন করে 30 জোড়া জুতো কিনেছিলাম। প্রতিটা জুতো পায়ে আমি আমার বাডফ্লাওয়ারকে কল্পনা করেছিলাম। সবগুলো পরিয়ে আমি আমার বাডফ্লাওয়ারকে দেখব ভেবেছিলাম। কিন্তু ও সবসময় আমার ভালোবাসা অন্যদের দিয়ে দেয়। আমার ভালোবাসা শুধু আমার বাডফ্লাওয়ারের কাছে থাকবে, কিন্তু ও রাখে না আমার ভালোবাসা ওর কাছে। কেন এমন করে ও? অন্যদের দিতে ইচ্ছে হয়েছিল, তবে আমায় একবার বলতো, আমি ওর পছন্দের সবাইকে আরও 10 গুণ করে কিনে দিতাম। কিন্তু ও কেন আমার ভালোবাসা অন্যদের দিয়ে দেয়? শুদ্ধ ভ্রুকুচকে তাকায়। এসব তো সে জানে না, তবে এখন জানল। ইরফানের কাজ তো স্বাভাবিক লাগলো, কিন্তু মাইরা আবার সেসব কাকে দিয়ে দিয়েছে? শুদ্ধর কাছে ব্যাপারটা ভালো লাগলো না। কিছু একটা ভেবে বলল, এজন্যই সেদিন মাইরাকে মেরেছিলি, তাই তো? ইরফান বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলে, হুম। আমার রাগ হয়ে গেলে কি যেন হয়ে যায়। আমি না চাইতে ওকে আঘাত করি, বাট আমি চাই আমার বাডফ্লাওয়ারের গায়ে একটা টোকাও না লাগুক। আমার ভীষণ অসহায় লাগে নিজেকে। আমি আমার বাডফ্লাওয়ারকে নিজেই আঘাত করি। ওকে থাপ্পড় দিলে আমার বুকে ব্যথা হয়। ও কেন বোঝে না? ও আমার অপছন্দের কাজ অ্যাভয়েড করে আমার ব্যথা কেন কমিয়ে দেয় না? আমার বাডফ্লাওয়ার আমায় কেন বোঝে না? একটু বুঝলে কি হয় ওর? কি অভিমানী আবদার। শুদ্ধর ভালোই লাগলো ইরফানের কথাগুলো। ঠিকই তো, তার হৃদয়হীন ভাইটার মন বুঝলে কি হয় মাইরার। কথাটা ভেবে শুদ্ধ হেসে ফেলল। মাইরা বাচ্চা মেয়ে, ও কিভাবে বুঝবে? সে তো ইরফানের সাথে ছোট থেকে বড় হলো, তারপর ওকে এতদিনে বুঝে উঠতে পারল না। আর মাইরা 2 দিনে এসে বুঝে যাবে? তবে আজ নেশা করায় বেশ বুঝল ইরফান মাইরার জন্য কত অভিমান অভিযোগ জমিয়ে রেখেছে। শুদ্ধর যেমন ভালো লাগলো তেমন মুগ্ধও হলো। তার ভাইটা আসলেই ভীষণ রকমভাবে ভালোবাসতে পারে। মাইরা ইরফানের দিকে অনেকটা এগিয়ে এসে দাঁড়িয়েছে। ইরফানের আক্ষেপ সাথে অভিযোগ শুনল। দৃষ্টিতে অসহায়ত্ব। সে তো না বুঝে ওই জুতাগুলো দিয়েছিল, বুঝলে তো দিত না। তার নিজের উপরও রাগ হলো। আসলেই সে শিশলাকে একটুও বোঝে না। কথাটা ভেবে মুখটা ছোট করে ফেলে। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে চোখ বুজে রেখে বলে, বাডফ্লাওয়ারের উপর ভীষণ রাগ হয়, ভীষণ অভিমান হয়। খুব বলতে ইচ্ছে করে, ও কেন আমার থেকে লুকিয়েছিল, কিন্তু আমার জিজ্ঞেস করতেই ভয় হয়। যদি ওর ব্রেইনে সামান্য একটু চাপ পড়ে। একটু থেমে ভারী গলায় বলে, আমার বাডফ্লাওয়ারের যদি কিছু হয় তবে আমায় ওর উপরে শুইয়ে দিবি। আমি ওর বুকে ঘুমাতে চাই, নয়তো ওকে আমার উপর শুইয়ে দিবি। ওকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে যাব। দিবি তো? এই পর্যায়ে শুদ্ধর মুখ মলিন হয়। ইরফান শার্টের হাতা দিয়ে চোখ মুছল আবারও। এরপর আয়েশ করে আছোয়া হয় রেলিংয়ের সাথে। শুদ্ধর কেন যেন এই সময় এসে চোখ জোড়া ভিজে উঠল। ছেলেটা কতক্ষণ যে ইরফানের পানে চেয়ে রইল। মাইরার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। মেয়েটা 2 হাতে চোখ মুছে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। শুদ্ধ মাইরাকে দেখে উঠে দাঁড়ায়, হেসে বলে, আরে মাইরা, তুমি এখানে?
মাইরা নাক টেনে বলে, ওনার কি হয়েছে ভাইয়া? শুদ্ধ ইরফানের দিকে তাকায় একবার, এরপর মাইরার দিকে চেয়ে বলে, তুমিই দেখো তোমার ওনার কি হয়েছে। কথাটা বলে শুদ্ধ ছাদ থেকে নামতে নামতে বলে, নিচে নামতে হেল্প লাগলে ডাক দিও। মাইরা বুঝল না, নিচে নামতে শুদ্ধর কেন হেল্প লাগবে। এসব রেখে মাইরা ইরফানের সামনে বসে। ইরফান চোখ বুজে 2 হাত বুকে আড়াআড়িভাবে গুজে রেখেছে। মাইরা ইরফানের হাত ধরে ডাকে, শুনছেন, ঘরে চলুন। ইরফান বিরক্ত হয়, চোখ মেলে তাকায়। মাইরাকে ঝাপসা দেখল। তাকে কোনো মেয়ে টাচ করেছে বুঝতে পেরে হঠাৎই মাইরার হাত ঝাড়া দিয়ে সরিয়ে বিরক্তি কণ্ঠে বলল, হু আর ইউ, ডোন্ট টাচ মি। মাইরার কান্না পায়। মেয়েটা ভাবে ইরফান তার উপর রেগে আছে, তাই এমন করছে। ঠোঁট চেপে কান্না আটকে আবারও তার 2 হাতে ইরফানের হাত ধরলে ইরফান ঢুলতে ঢুলতে সোজা হয়ে বসে। জড়ানো কণ্ঠে বলে, কে তুমি? আমায় টাচ করছো কেন? ইউ নো, আমার বাটফ্লাওয়ার ছাড়া আমাকে কেউ টাচ করলে তার হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেই। যাও, আমার বাটফ্লাওয়ারকে ডেকে নিয়ে আসো। ওকে বলো আমার হাটে ব্যথা করছে। ও না আসলেই ব্যথা কমবে না। যাও, ওকে এনে দাও আমার কাছে। গো। কথাগুলো বলে ইরফান আবারও রেলিংয়ের সাথে হেলান দেয়। মাইরা তবদা খেয়ে চেয়ে আছে। সে হাসবে না কাঁদবে ঠিক বুঝল না। লোকটার স্মৃতিশক্তি গেল নাকি? তাকে চিনতে পারছে না কেন? আরেকটু এগিয়ে গিয়ে ইরফানকে ঝাঁকিয়ে ডাকে, শিশলা, আপনি আমাকে চিনতে পারছেন না কেন? ইরফান আবারও সোজা হয়। এগিয়ে এসে আঙুল উঁচিয়ে বলে, হু আর ইউ, আমাকে ডিস্টার্ব করছো কেন? মাইরা ঠোঁট উল্টে বলে, আমি তো আপনার বাটফ্লাওয়ার। কথাটা বলে ইরফানের কপালে হাত দিয়ে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান কেমন ঢুলতে দেখে মাইরা ইরফানের মুখের সামনে তার মুখ নিয়ে বলে, কি হয়েছে আপনার? ইরফান চোখ কষলে ভালোভাবে মাইরাকে দেখার চেষ্টা করল। এলোমেলো কণ্ঠে বলে, বাটফ্লাওয়ার, তুমি কোথায় ছিলে? মাইরা ইরফানের গালে হাত দিয়ে বলে, আমি তো ঘুমিয়েছিলাম। আপনার কি হয়েছে শিশলা? ইরফান বাচ্চাদের মতো করে বলে, বাটফ্লাওয়ার আমাকে কষ্ট দিয়েছে। মাইরার ভীষণ খারাপ লাগলো। ইরফান তার দুর্বল শরীরেই মাইরাকে জড়িয়ে ধরে তার কোলে বসালো। এরপর মাইরার গলায় মুখ গুজে বিড়বিড় করে, মাই বাটফ্লাওয়ার। মাইরা ইরফানকে ঠেলে বলে, ঘরে চলুন। ইরফান বিরক্ত হয়। মাথা তুলে মাইরার দিকে চেয়ে রেগে বলে, স্টুপিড গার্ল, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মাইরার গালে নাক ঘষল। এরপর মাইরার ঠোঁট জোড়ায় চুমু আঁকল। মাইরার মুখে কেমন বিশ্রী গন্ধ লাগে। ইরফানকে ঠেলে বলে, কি খেয়েছেন আপনি? কথাটা বলে নাক চেপে ধরে। ইরফান মাইরার কাঁধে মাথা রেখে তার শরীরের ভার ছেড়ে দিলে মাইরা পেছন দিকে হেলে ঠাস করে পড়ে গিয়ে চেঁচিয়ে ওঠে, ইস, পিঠে কত ব্যথা পেল। ইরফানকে ঠেলতে ঠেলতে বলে, উফ, উঠুন তো, আমি ভর্তা হয়ে গেলাম। আপনি এমন মাতালদের মতো। কথাটা বলতে বলতে মাইরা থেমে গেল। কিছু বুঝল বোধহয়। ইরফানের মুখের বিশ্রী গন্ধর সাথে এমন অদ্ভুত আচরণের কারণ তাহলে ছাইপাশ খাওয়া। তার চোখ বড় বড় হয়ে যায়। মাইরার ভীষণ রাগ হয়। এই লোক এসব ছাইপাশও খায়। ছি। ইরফান মাইরার গলায় মুখ গুজে কি যেন বিড়বিড় করে। মাইরা রেগে মেগে 2 হাতে ইরফানের মাথার চুল টেনে ধরে। তেজি কণ্ঠে বলে, অসভ্য লোক, আপনি এসব কি খেয়ে এসেছেন? ইরফান বিরক্ত হলো। মাইরার গলায় নাক ঘষে বিড়বিড় করে, স্টুপিড বাটফ্লাওয়ার। সকাল সকাল ঘুম থেকে উঠে ইরফান থম মেরে বসে আছে। মাথা ভারী হয়ে আছে। ঘাড় কেমন ব্যথা হয়ে আছে। বেড থেকে নেমে ঘাড় এদিক ওদিক নাড়ায়। কালকে রাত থেকে কিছুই মনে করতে পারছে না। রাত 10টার পর আহাদদের বাড়িতে গিয়েছিল।
আহাদের বাবার সাথে মাইরার ব্যাপারে কথা বলতে। তারপর এই বাড়িতে আসলো কি করে মনে করতে পারে না। মাইরা ঘরে এসে ইরফানকে উঠে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়ায়। কোমরে হাত দিয়ে বলে, আমি এই দেশে থাকবো না, আমাকে বাংলাদেশে রেখে আসুন। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াই? মাইরা রেগে বলে, আমি কোনো নেশাখোরের সাথে থাকবো না, আমাকে রেখে আসুন। ইরফান অদ্ভুতভাবে বলে, হোয়াট? স্টুপিটের মতো কি বলছো? মাইরা ইরফানের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, হ্যাঁ, এখন তো ভাজা মাছও উল্টে খেতে জানবেন না? যা ইচ্ছা না জানুন, আমি আপনার সাথে থাকবো না, শেষ। ইরফান রেগে শক্ত হাতে মাইরার গাল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, আর একদিন যদি বলেছ আমার সাথে থাকবে না, একদম মেরে ফেলবো। মাইরা গালে ব্যথা পায়। ইরফানের এভাবে বলায় খারাপ লাগলো। চোখ দুটো টলমল করে ওঠে। দৃষ্টি নামিয়ে মলিন গলায় বলে, এমনিতেও যখন তখন মরে যেতে পারি, আপনাকে আর কষ্ট করে মেরে ফেলতে হবে না। মাইরার কথায় ইরফানের হাত শিথিল হয়। মাইরা নাক টানে। ইরফান মাইরাকে বাঁ হাতে জড়িয়ে নেয়। ডান হাতে মাইরার চুল কানের পিঠে গুজে বলে, 60% রিকভার করেছ, কিচ্ছু হবে না তোমার। মাইরা মাথা তুলে তাকায় ইরফানের দিকে। আবারও নাক টেনে বলে, আপনি কিভাবে জানলেন? ইরফান মাইরার ভেজা চোখ মুছে দিয়ে বলে, গতকাল রাতে তুমি যখন ঘুমিয়ে গেলে আহাদদের বাড়িতে গিয়েছিলাম। মাইরা কিছুই বলল না। ইরফান মৃদুস্বরে বলে, আমাকে রাগাবে না। মাইরার কাল রাতের কথা মনে পড়ল। ইরফান বলেছিল রেগে গেলে আমার কি যেন হয়ে যায়, তাকে আঘাত করে নিজেই কষ্ট পায়। কথাটা মনে পড়তেই মাইরার মুখে কিছুটা হাসি ফোটে। কিন্তু ইরফান ওসব খেয়েছিল কেন? ভাবতেই বিরক্ত হলো। এমনিতেই ইরফানের সিগারেট খাওয়ায় তার এত বিরক্ত লাগে, তার সাথে আরেকটা অসহ্যকর জিনিস অ্যাড হয়েছে। মাইরাকে চুপ দেখে ইরফান মৃদুস্বরে বলে, নেশাখোর কাকে বললে? মাইরার সাথে সাথে বলে, আপনাকে। আপনি এসব কেন খান? আপনি আসলে অনেক অসভ্য লোক, সেটা জানেন আপনি? ইরফান মাইরাকে ছেড়ে গম্ভীর গলায় বলে, স্টুপিড, আমি এসব খাই না। মাইরা মুখ বাঁকায়। এই লোক তো জীবনেও কিছু স্বীকার করে না। ইরফান ওয়াশরুমে চলে যায়। রাগ লাগছে আহাদের উপর। এবার বুঝেছে গতরাত থেকে তার কেন কিছুই মনে নেই। ওই বেয়াদব তাকে কোনোভাবে সব খাইয়েছে। মেজাজ খারাপ হলো তার। ওকে হাতের কাছে পেলে আগে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিবে বলে মনে মনে পণ করল। দেখতে দেখতে আরও 3 দিন পেরিয়েছে। শুদ্ধ আগামীকাল বাংলাদেশে ব্যাক করবে, কিন্তু তার দুঃখের শেষ নেই। বেশ কয়েকবার ফারাকে কল করলে 4বারের বার কল রিসিভ হয়। শুদ্ধ রেগে বলে, এই বেয়াদব মেয়ে, আমার ফোন ধরো না কেন? এমনি বিয়ে করেও দেবদাস হয়ে ঘুরছি, এর মধ্যে এমন মেয়ে কপালে জুটেছে সারাদিন একবারও স্বামীর খোঁজ নেয় না। তুমি এত পাষাণ নারী কেন ফারা পাখি? ইরফানের মতো আমারও কত কষ্ট। আহারে। ফারা শুদ্ধর কথা রেখে উৎফুল্ল মনে বলে, শুদ্ধ ভাই, শো। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে যায়। রেগে বলে, এই ফারা, স্বামীকে ভাই ডাকছো তুমি? কালকে গিয়ে আগে দুটো থাপ্পড় দিয়ে ভাই ডাক ছুটাবো তোমার। বালের কপাল আমার। ফারা মুখ ফুলিয়ে রাখল। শুদ্ধ নিজেকে শান্ত করল। মুখ গোল করে শ্বাস ফেলে বলল, ফারা পাখি, আমার সুগার মারাত্মক কমে গিয়েছে গো। ফারা চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে তোমার? শুদ্ধ বেডের উপর শুয়ে অসহায় কণ্ঠে বলে, বিলিভ মি ফারা পাখি, ফারা নামের স্পেশাল সুগারের অভাবে আমি অনেক শুকিয়ে গিয়েছি। যেদিন ইরফান বাংলাদেশে পা রাখবে আমি সেদিনই খাট কিনব। ফারা ভ্রু কুঁচকে বলে, মানে? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, মানে তো অনেক কিছুই, কোথা থেকে শুরু করব পাখি? ফারা বোধহয় বুঝল শুদ্ধর মনোভাব।
ফোনের ওপাশেই মেয়েটা লজ্জা পায়। এসব রেখে বলে, আমি ফুপু হব। শুদ্ধ ভ্রুকুচকে বলে, মানে? ফারা হেসে বলে, ভাইয়া বাবা হবে। কথাটা শোনা মাত্রই শুদ্ধ দ্রুত শোয়া থেকে উঠে বসে, মাথায় হাত দিয়ে বলে, কি? ওই শালা আমাকে রেখে কি করে বাবা হতে যাচ্ছে? এত বড় বিশ্বাসঘাতকতা! ফারা তবদা খেয়ে চেয়ে আছে। সে কি বলল আর শুদ্ধ কি রিয়াকশন দিচ্ছে। শুদ্ধ আফসোসের সুরে বলে, তোমার ভাইটা এটা কিভাবে করতে পারল পাখি? আমাকে এভাবে পিছিয়ে দিল। আমি সব কিছুতেই ফার্স্ট, কিন্তু বাবা হব পরে। না, মনে হচ্ছে ইরফানের জন্য আর ওয়েট করা যাবে না। কালকেই গিয়ে আমি খাট কিনব। এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। ফারা ওপাশ থেকে খট করে কল কেটে দেয়। এই লোকের মুখে যদি একটুও লাগাম থাকত। শুদ্ধ মুখটা অসহায় করে রাখল। তার বউটাও কল কেটে দিল। এসব কি? সে বাবা হওয়ার জন্য খাট কিনতে চাইছে, দোষের কি আছে এতে? মাইরা ইনায়ার সাথে কথা বলে ফোন ডাকল। সে দিন গুনছে বাংলাদেশে যাওয়ার আর কতদিন আছে। গুনে গুনে 7 দিন আছে। মাইরা ভীষণ এক্সাইটেড। ইনায়া মা হবে, কি দারুণ ব্যাপার। সে কবে যাবে আর ইনায়াকে বাচ্চাসহ দেখবে? ভাবতেই কি যে খুশি লাগছে। হঠাৎই তার লিওর কথা মনে পড়লে মাইরা বেড থেকে নেমে দাঁড়ায়। লিওকে খেতে দেয়নি সে। প্রায় বিকাল হয়ে এসেছে। মাইরা দৌড়ে বেলকনিতে গিয়ে দেখল লিও শব্দ করে মাছ খাচ্ছে। মাইরা ভ্রু কুঁচকে তাকালো। সে তো খেতে দেয়নি, তবে কে দিল? ইরফান দিয়েছে। মাইরা ঘরে আসে। তখনই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মাইরা এগিয়ে এসে বলে, লিওকে আপনি খেতে দিয়েছেন? ইরফান ছোট করে বলে, হুম। মাইরা খুশি হয়। লোকটা তো ওকে দেখলেই দূর দূর করে। আজ খেতে দেওয়ায় মাইরার ভীষণ ভালো লাগলো। খুশি হয়ে বলে, আপনি অনেক ভালো শিশলা। আমি আপনাকে করলার জুস, ভাজি, ভর্তা, পাউডার সব করে খাওয়াবো। ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। বিরক্তি কণ্ঠে বলে, এসব খাবার খাওয়া তোমার বন্ধ। মাইরা কোমরে হাত দিয়ে বলে, আমার মুখ দিয়ে আমি খাবো। আপনি বারবার নিষেধ করবেন না তো। আমার অনেক পছন্দের খাবার এটা। আপনি নাক ছিটকান বলে আমার খুব কষ্ট হয়। ইরফান চোখ ছোট ছোট করে বলে, তোমার জন্য এখন আমাকে এসব অখাদ্যের গুণগান গাইতে হবে? মাইরা অবুঝের মতো মাথা উপর নিচ করে বলে, অবশ্যই। আপনি না আমাকে ভালোবাসেন? ইরফান গম্ভীর গলায় বলে, বাসি না। মাইরা বিরক্ত হলো। সে তো ভুলেই গিয়েছিল এই লোকটা তার তেরা শাশুড়ি মায়ের পেট থেকে বেরিয়ে ঘাড়তারা হয়ে জন্মেছে। ইরফান গম্ভীর গলায় বলল, এসব অখাদ্য খাওয়ার হ্যাবিট ছেড়ে দেবে। মাইরা রেগে বলে, আমার মুখ দিয়ে আমি খাবো। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মাইরার দিকে। এগিয়ে এসে বলে, মুখ তোমার বাট রাইটস আমার, আন্ডারস্ট্যান্ড? মাইরা চোখ ছোট ছোট করে বলে, তাহলে আপনার মুখও আপনার, রাইটস আমার। আপনার সিগারেট খাওয়া বন্ধ। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। রেগে বলে, স্টুপিড, কি বলছো? মাথা ঠিক আছে? ইটস ইম্পসিবল। মাইরা কোমরে হাত দিয়ে বলল, তাহলে আমার করলা খাওয়া ছেড়ে দেওয়াও ইম্পসিবল? কথাটা বলে উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে ইরফান মাইরাকে টেনে মাইরার গাল চেপে রুড কণ্ঠে বলে, স্টুপিড গাল, তুমি ঠিক করেই নিয়েছ আমাকে শান্ত থাকতে দেবে না, রাইট? মাইরা গালে হালকা ব্যথা পেল। অসহায় কণ্ঠে আবেগ নিয়ে ডাকে, শিশলা। সাথে সাথে ইরফানের দৃষ্টি শীতল হয়, হাত আলগা হয়। মাইরা ইরফানের দিকে তাকিয়ে বুঝল ইরফানের উইকনেস। দারুণ তো। কথাটা ভেবে মুখ লুকিয়ে মিটিমিটি হাসল। এরপর হঠাৎই ইরফানকে ধাক্কা দিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলে, আপনার সব শান্তি আমি ভেজে ভেজে খাবো শিশলা, বুঝলেন? কথাটা বলে হাসতে হাসতে দৌড় লাগায়। ইরফান বিড়বিড় করল, স্টুপিড বাদর।
গলা চড়িয়ে বলে, পড়ে গেলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। শুদ্ধ রেডি হয়েছে, আর ঘণ্টাখানেক পরেই তার ফ্লাইট। ইরফানের উদ্দেশ্যে বলে, মাইরাকে নিয়ে দ্রুত আয়, আমি বিয়ে করব। ইরফান ল্যাপটপে আঙুল চালানো স্টপ করে ভ্রু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। গম্ভীর গলায় বলে, কয়বার বিয়ে করবি? ইরফানের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, মাথায় হাত দিয়ে বিস্মিত কণ্ঠে বলে, এ খবরও জানিস তুই? ইরফান আবারও তার কাজে মনোযোগ দেয়, সাথে বলে, আই নো এভরিথিং। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলে, তুই আসলেই 1 নাম্বার সিসিটিভি। সে ঠিকই বলেছিল, এরা বর্ব দুটোই সিসিটিভি। মাইরা বেলকনি থেকে ঘরে আসলে শুদ্ধ হেসে বলে, মাইরা, বিয়ে করবে? মাইরা ভাবুক ভঙ্গিতে বলে, কাকে ভাইয়া? শুদ্ধ হেসে বলে, ইরফানকে। একটু থেমে মিটিমিটি হেসে বলে, তুমি চাইলে যে কোনো ছেলেকেই করতে পারো, আমি সব ম্যানেজ করব। মাইরা আর চোখে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান শুদ্ধর দিকে রেগে তাকিয়ে আছে। মাইরা মনে মনে হাসল, ইরফানকে রাগাতে ভালোই লাগে। সবচেয়ে বড় কথা, ইরফানকে রাগানো ভীষণ সহজ। মাইরা শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া, আপনার ফোন বের করুন, আমি আপনাকে দেখাচ্ছি আমার কীরকম ছেলে পছন্দ। শুদ্ধ মাইরার কথায় হেসে ফেলল। পকেট থেকে ফোন বের করে মিটিমিটি হাসছে। ইরফান তার কোল থেকে ল্যাপটপ ঠাস করে বেডের উপর রাখে। এরপর বড় বড় পা ফেলে মাইরার পাশে দাঁড়িয়ে মাইরার হাত শক্ত হাতে চেপে ধরে রেগে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা বিরক্তি কণ্ঠে বলে, আগে ছেলেটাকে দেখিয়ে দিই, একটু অপেক্ষা করুন আমার প্রথম স্বামী। শুদ্ধ হাসতে হাসতে ডিভানে শুয়ে পড়েছে এক প্রকার। এই মাইরা একটা জিনিস, তার কয়েকশো কাঠি উপরে। মাইরা পাশ ফিরে তাকালে শুদ্ধকে ডিভানে বসে হাসতে দেখে বলে, কি হলো ভাইয়া, ছেলেদের দেখান। ইরফান রেগে চিল্লিয়ে বলে, শাট আপ। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ পেট চেপে হাসছে। ইরফান মাইরার পেট চেপে উঁচু করে তার পেছনে দাঁড় করিয়ে দেয়। এরপর শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, এখান থেকে বের হ। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে তার ফোন মাইরার দিকে তাক করে বলে, মাইরা, দেখো তো একে পছন্দ হয় কি না। ইরফান শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিয়ে ঘরের বাইরে ছুঁড়ে মারলে শুদ্ধ চোখ বড় বড় করে দৌড় দিয়ে ফোন ক্যাচ ধরে নেয়। ইরফান শুদ্ধর মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। শুদ্ধ ওপাশ থেকে হাসছে। আগে তো সে একা একা জ্বালাতো, এখন তার একজন সঙ্গী হয়েছে। তার 70% কাজ মাইরা নিজেই করে দেয়। দরজার ওপাশ থেকে আবারও গলা উঁচু করে বলে, মাইরা, আমি সব ছেলেদের পিক কালেক্ট করে রাখছি, তুমি পরে চুজ করে দেখো। মাইরা এপাশ থেকে তাল মিলিয়ে বলে, ওকে ভাইয়া। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। মাইরা ভেঙচি কাটে। সারাদিন তাকে ডোন্ট লাইক ইউ বলে, সেও এভাবেই জ্বালাবে। দেখ বাছা, কেমনটা লাগে। মাইরা ইরফানের দৃষ্টি পাত্তা না দিয়ে বেলকনিতে যেতে নিলে ইরফান মাইরাকে টেনে তার সাথে শক্ত করে চেপে ধরে। মাইরা ইরফানকে ঠেলে বলে, কি করছেন? ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, বিয়ে করবে? মাইরা দ্রুত দুই দিকে মাথা নাড়িয়ে বলে, না না, করব না। ইরফান মাইরার গালে ডান হাতের বুড়ো আঙুল স্লাইড করতে করতে বলে, করতে হবে। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান আবারও বলে, কাকে যেন বিয়ে করবে? মাইরা ঢোক গেলে। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, তোমাকে অ্যাগেন বিয়ে দেব। মাইরা অদ্ভুতভাবে তাকায়। ইরফানের ঠোঁটের কোণে হাসি চোখে পড়ে মাইরার। খারাপ লোক, নিজের বউকে বিয়ে দিতে চায়। ইরফানের ফোনে কল আসায় সে মাইরাকে ছেড়ে দাঁড়ায়। মাইরা ছাড়া পেয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে পিছু ফিরে বলে, শাহরুখ খান দেখতে কি সুন্দর, আমি তাকে বিয়ে করতে চাই, আপনি কি ব্যবস্থা করবেন?
ইরফান কল রিসিভ করতে গিয়েও করল না। পিছু ফিরে মাইরার দিকে তাকায়। মাইরা মেকি হেসে বলে, শাহরুখ খান হলে আমি বিয়েতে এক পায়ে রাজি। ইরফান দাঁত কিরমির করে তাকায় মাইরার দিকে। ইচ্ছে করছে একে থাপ্পড় দিয়ে বাদরামি ছুটাতে। মাইরা মিটিমিটি হেসে বলে, সে কি আমার বর হবে? ইরফান মাইরার দিকে এগিয়ে আসতে নিলে মাইরা এক দৌড় দেয়। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে। হাতের ফোন বেডের উপর ছুঁড়ে মারে। শুদ্ধ মাইরাকে দৌড়ে বেরিয়ে যেতে দেখল। ঘরে এসে ইরফানের দিকে তাকিয়ে বলে, তোর বউকে তাড়া করছিস কেন? ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, তোর গ্রামে থেকে থেকে ও একটা বাদর হয়েছে। এরপর বিড়বিড় করে, জ্বালিয়ে মারে। যত সব স্টুপিড বাদরের দল। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায়। এটা কেমন যুক্তি? ইরফানের বিয়ের আগে সে তো মাইরাকে চিনতই না। মাইরা তো তার চেয়েও 10 কাঠি উপরে। আর এই বেয়াদব তারা এক গ্রামের ছেলেমেয়ে বলে তাকেই দোষী করছে। তবে একটু হাসিও পেল। আহারে, মাইরার জ্বালায় এখনই অতিষ্ঠ তার ভাইটা। গলা ঝেড়ে মিটিমিটি হেসে বলে, কেবল তো শুরু সোনা, বাকি জীবন তো পড়েই আছে। সহ্য করতে শেখো। এসবই এখন তোর নিত্যদিনের সঙ্গী। হাজার হোক তোর স্পেশাল বাদর বউ বলে কথা। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে বেড থেকে ফোন তুলে কাউকে কল ব্যাক করে। কানাডায় আসার পুরোপুরি 1 মাস পূর্ণ হয়েছে ইরফান মাইরার। সকাল সকাল নামাজ পড়ে মাইরা বাড়ি থেকে বেরিয়েছে। বাড়ির বাইরে বেশ অনেকটা জায়গা জুড়ে খোলামেলা। দুই পাশে বেশ কিছু গাছপালা আছে, অনেকটা বাগানের মতো। মাইরা এতদিন এখানে থাকলেও সেভাবে বাইরে আসা হয়নি তার। আজ মন ভীষণ ফুরফুরে। আগামীকাল বাংলাদেশ যাবে, মূলত এই জন্যই মন ভালো। কতদিন পর নিজের দেশে পা রাখবে সে, সবাইকে দেখতে পাবে। ভাবতেই মনটা আরও উৎফুল্ল হয়। এখানকার জায়গাগুলো অনেক পরিষ্কার। মাইরার ভীষণ ভালো লাগে। তবে এদেশের পরিষ্কার জায়গার চেয়ে নিজের দেশের একটু আধটু নোংরাও ভালো মনে হলো মাইরার। নিজের দেশে আলাদা একটা শান্তি পাওয়া যায়। মাইরা এসব ভাবতে ভাবতে ছোটোখাটো বাগানের ভেতর প্রবেশ করে। এখানে বেশ অনেক ধরনের ফলের গাছ, 2-1টা ফুলের গাছও দেখল। তবে ফলের গাছ বেশি। মাইরার সবচেয়ে বেশি ভালো লাগলো আপেলের গাছ। এগিয়ে গিয়ে একটা আপেল ছিঁড়ে নেয় গাছ থেকে। এরপর হাঁটতে হাঁটতে আপেলে কামড় বসায়। বেশ ভালো লাগলো। এক কোণার দিকে কিছু একটা চোখে পড়ে মাইরার। মাইরা ভীষণ অবাক হয়। পরিচিত ঠেকলো তার কাছে। দ্রুত পায়ে এগিয়ে যায় মাইরা। হাতের আপেলটি প্রায় শেষ। পুরোটা মুখে পুরে গাছটির সামনে বসে পড়ে মাইরা। এটা তো সেই টিয়া পাখির মতো দেখতে। এটা আসলে কি? মাইরা বুঝতে পারল না। তাকে একবার গ্রামে এক বাচ্চা এনে দিয়েছিল। তার কাছে কি যে ইউনিক আর ভালো লেগেছিল। সেই গাছ এখানে। মাইরার মুখে হাসি ফুটে ওঠে। মাটিতে পা ছড়িয়ে বসে ফুলগুলো একটা একটা করে ছিঁড়তে বসে গেল। ইরফান কোথা থেকে যেন ক্যামেরা হাতে নিয়ে দাঁড়ায় বাগানের মাথায়। তার সেকেন্ড ক্যামেরা কানাডায় রেখে গিয়েছিল, আজ হঠাৎ বের করে নিয়ে এসেছে। অনেক দিন পর ক্যামেরা হাতে নিয়েছে। উদ্দেশ্য প্রকৃতি নয়, বরং মাইরা। মাইরাকে চেনার পর থেকে সেই আগের মতো প্রকৃতির পিকচার ক্যাপচার করার প্রবল ইচ্ছের ব্যাপারটা তার মাঝ থেকে কেন যেন উড়ে গেছে। সে ক্যামেরা হাতে নিলে আশেপাশে মাইরাকে খুঁজে বেড়ায়। বাগানে তার লাগানো বাডফ্লাওয়ারের গাছের কাছে মাইরাকে বসে থাকতে দেখে ক্যামেরা হাতে বাইরে এসেছে। মাইরা অনেকগুলো বাডফ্লাওয়ার গাছ থেকে ছিঁড়ে তার কোলের উপর রাখে। এরপর একটা ফুল তার মুখের সামনে ধরে পাখির মতো করে। মাইরার এত অবাক লাগে। মেয়েটা ভেবে পায় না এই ইউনিক ফুলগুলো এত জীবন্ত লাগে কেন তার কাছে। মনে হয় জলজ্যান্ত টিয়া পাখি কি সুন্দর ঘুমিয়ে আছে। মাইরার হঠাৎই ডান দিকে নজর পড়লে ইরফানকে চোখে পড়ে। 2 হাতের মুঠোয় ফুলগুলো নিয়ে সে উঠে পড়ে। এরপর এক প্রকার দৌড়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। হেসে কিছু বলতে গিয়েও থেমে যায় ইরফানের হাতে ক্যামেরা দেখে।
মাইরা 2 পা পিছিয়ে যায়। ইরফানের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। ইরফানের পরনে কালো শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ক্যামেরা। মাইরা কিছু একটা ভেবে আবারও ইরফানের দিকে এগিয়ে এসে বলে, আপনাকে আমার চেনা চেনা লাগছে। ইরফানের ক্যামেরাসহ হাত নামিয়ে ভ্রু কুঁচকে তাকায় মাইরার দিকে। মাইরা একটু ভেবে তড়াক করে বলে ওঠে, আপনি কি ক্যামেরা নিয়ে আমাদের গ্রামে যেতেন? ইরফান মাথা নিচু করে সূক্ষ্ম হাসে। মাইরা চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আছে। মাইরার মনে পড়ল যেদিন একটা বাচ্চা তাকে এই ফুল এনে দিয়েছিল। সেদিনই ক্যামেরা হাতে একজনকে দেখেছিল সে। তার সামনে ক্যামেরা এসে পড়েছিল। মাইরা সে ক্যামেরা কুড়িয়ে নিয়ে লোকটাকে দিতে গিয়েছিল বলে লোকটা তাকে কি ধমকটাই না দিয়েছিল। আর এমন ধমক তো ইরফানও দেয়। আবার অমন ক্যামেরা হাতেও দাঁড়িয়ে আছে। সেদিন মাস্ক পরে থাকায় চেহারাটা দেখতে পায়নি। মাইরার চোখে বিস্ময় ফুটে ওঠে। আপনি সেই লোক? ইরফান মাইরার বিস্ময় মুখপানে কিছু সময় চেয়ে থাকে, ঠোঁট বাঁকায় সামান্য। এরপর হঠাৎই মাইরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। মাইরা তবদা খেয়ে যায়। ইরফান মাইরার কানের পিঠে আলতো করে কামড় দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান মৃদুস্বরে বলে, 100% রিকভার করেছ, তোমার অপারেশন ক্যান্সেল। কথাটা বলে ইরফান মাইরার কানের পিঠে চুমু খায় একটা। ডক্টর মাইরাকে 3 মাসের ওষুধ দিয়েছে। এই কোর্স শেষে আবারও 3 মাসের কোর্সের ওষুধ দেবেন। ডক্টর পুরোপুরি নিশ্চয়তা দিয়েছে মাইরা সুস্থ হয়ে যাবে। ইরফান বুক ভরে শ্বাস নেয়, বিড়বিড় করে, মাই বাট ফ্লাওয়ার। মাইরা মৃদু হাসল। 2 হাতে ফুলগুলো ধরে রেখে ইরফানের পিঠে 2 হাত রাখে। সে তার শিশলার বুকে বাজবে। কথাটা ভাবতেই মাইরার মুখের হাসি দীর্ঘ হয়। কত কষ্ট পেয়েছে তারা দুজন, আল্লাহ সব ঠিক করে দিয়েছেন। মাইরা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া করে। ইরফান মাইরাকে জড়িয়ে ধরে রেখেই মাইরার কানের কাছে মুখ নিয়ে ছোট করে বলে, তোমার হাতে যে ফ্লাওয়ার, এটার নাম কি জানো? মাইরা ইরফানের বুকে মাথা রেখেই মাথা নেড়ে বলে, না তো, এটার নাম কি? ইরফান মৃদু হেসে মাইরার কানের পিঠে আরেকটা চুমু এঁকে মৃদুস্বরে বলে, জীবন্ত বাটফ্লাওয়ারের হাতে ঘুমন্ত বাটফ্লাওয়ার। মাইরা বুঝতে না পেরে বলে, মানে? ইরফান মাইরাকে ছেড়ে দাঁড়ায়। এরপর মাইরার দিকে চেয়ে বলে, তুমি জীবন্ত বাটফ্লাওয়ার, আর তোমার হাতের ওটা ঘুমন্ত বাটফ্লাওয়ার। মাইরা বোধহয় বুঝেছে। অবাক হয়ে বলে, এই ফুলের নাম বাটফ্লাওয়ার? ইরফান ছোট করে বলে, হুম। এরপর তার বাঁ হাতে মাইরার খোপা করা চুল খুলে দেয়। এরপর মাইরার হাত থেকে একটা বাটফ্লাওয়ার নিয়ে বেশ কসরত করে মাইরার বাম কানের পিঠে গুজে দেয়। মাইরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার কাজ শেষ করে মাইরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, চুপচাপ দাঁড়াও এখানে। কথাটা বলে ইরফান ক্যামেরা হাতে নিয়ে মাইরার দিকে চেয়েই পেছন দিকে পিছিয়ে যায়। মাইরা ইরফানকে দেখে মৃদু হাসে। ইরফান মাইরার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে মাইরার দিকে ক্যামেরা তাক করে। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানকে তার কাছে কি সুন্দর লাগছে। না চাইতেও মাইরার ঠোঁটের কোণের হাসি দীর্ঘ হয়। ইরফান মাইরার বেশ কয়েকটা পিক ওঠায়। মাইরার কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে। এক দৌড়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। দৌড়ানোর জন্য ইরফান রেগে মাইরাকে কিছু বলতে চায়। তার আগেই মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমাকে পিকগুলো দেখান, আমি দেখতে চাই। ইরফান আর কিছুই বলল না। মাইরাকে টেনে তার বুকের সাথে মাইরার পিঠ লাগিয়ে মাইরাকে দাঁড় করায়। এরপর মাইরাকে 2 হাতের মাঝে বন্ধনীতে রেখে সামনে ক্যামেরা ধরে মাইরার তোলা পিকগুলো বের করে। মাইরা বেশ মনোযোগের সহিত তার পিক দেখে। বেশ অনেকগুলো পিক মাইরার, যার মধ্যে কিছু পিক কিছুক্ষণ আগের তোলা। যখন মাইরা বাটফ্লাওয়ার নিয়ে মাটিতে বসেছিল তখনকার কিছু পিক। মাইরা বাটফ্লাওয়ার হাতে নিয়েছে এমনভাবে
যেন একটা টিয়া পাখির পাখা সে অতি যত্নে ধরেছে। এভাবে বেশ কয়েকটা পিক। মাইরার কানের পিঠে গুজে রাখা ফুল যেন তার কানের পিঠে একটা টিয়া পাখি বসে আছে। মাইরা দৌড়ে আসছে ইরফানের দিকে। এভাবে পিক। প্রতিটা পিক দেখে মাইরার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মাইরা ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বলে, আপনি তো অনেক সুন্দর পিক উঠান, পুরাই জোস ক্যামেরাম্যান। ইরফান সামান্য নিচু হয়ে মাইরার কাঁধে থুতুনি ঠেকিয়ে আর চোখে মাইরার দিকে তাকায়, সূক্ষ্ম হাসে। এরপর মাইরার কানের কাছে মুখ নিয়ে একটা সুরে শীষ বাজায়। মাইরার পুরো শরীরে কেমন শীতল স্রোত বয়ে যায়। ইরফানের কণ্ঠে এই শীষ শুনলে মাইরার যে কতটা অদ্ভুত অনুভূতি হয় তা কি করে বোঝাবে। একটু পর ইরফান থেমে সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে, তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। মাইরা ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়, চোখ জোড়া ভরে ওঠে। ইরফান মাইরার চোখে পানি দেখে থমকে যায়। মাইরাকে নিজের দিকে ঘুরিয়ে ডান হাত মাইরার গালে রেখে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন, কাঁদছো কেন? মাইরা চোখ নামিয়ে নেয়। তার খারাপ লাগছে ইরফানের সেই রাতের কথাগুলো মনে করে। তার শিশলা তাকে কত ভালোবাসে, কিন্তু সে কত কষ্ট দিয়েছে। ইরফান আবারও নরম সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে বলো? মাইরা চোখ তুলে ইরফানের দিকে তাকায়, নাক টেনে বলে, আমি অনেক সরি শিশলা। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াই? মাইরা ঠোঁট উল্টে বলে, আমি আর আপনার থেকে কিছু লুকিয়ে রেখে আপনাকে কষ্ট দেব না। ইরফান বুঝল মাইরার কথা, সামান্য হেসে মৃদুস্বরে বলল, ইটস ওকে। তাছাড়া লুকিয়ে রাখতে চাইলেও আর পারবে না তুমি। মাইরা আর কিছুই বলল না, একটু চুপ থেকে হঠাৎই বলল, এই বাড়িটা কার? বাড়ির মালিক নেই? ইরফান পিছু ফিরে তাদের সাদা বাড়িটির দিকে তাকায়। এরপর আবারও মাইরার দিকে তাকিয়ে বলে, বাড়িতে মালিকের নেম লেখা আছে। মাইরা অবাক হয়ে বলে, কোথায়? চেক করো। মাইরা আশেপাশে তাকিয়ে খোঁজে। হঠাৎই উপর দিকে চোখ পড়লে দেখল বাড়ির উপরে অনেক বড় করে খোদাই করে লেখা বাটফ্লাওয়ার। লেখার কালারটা হালকা সোনালি টাইপ, যেন চিকচিক করছে। মাইরা এতদিনে একবারও খেয়াল করেনি। বিস্ময় দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, এটা? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, পুরো 1 মাস নিজের বাড়িতে থেকে আজ মালিককে খুঁজছ? ইন্টারেস্টিং। মাইরা কথা বলার ভাষা হারায়। বাড়িটা তার এত পছন্দ হয়েছিল, এখানে আসার পরপর তার ইচ্ছে করত এই বাড়িটা তুলে বাংলাদেশে নিয়ে যেতে। এখন জানছে বাড়িটা তার। ইরফানকে যত দেখে তত অবাক হয়। কিছু একটা ভেবে বলে, এই বাড়ি কবে বানিয়েছেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, 1 ইয়ার অ্যাগো। মাইরা অবাক হলো, তার বিয়ের তো 6 মাসও হয়নি। ইরফান এই বাড়ি 1 বছর আগে তার জন্য কিভাবে বানিয়েছে, হিসাব মিলল না তার। কিছু একটা ভেবে বলে, আপনি কি আমাকে আগে থেকেই চিনতেন? একদম কথা ঘোরাবেন না বলে দিলাম। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মাইরার দিকে, গম্ভীর গলায় বলে, চিনতাম। মাইরা অবাক হয়, ভ্রু কুঁচকে বলে, কবে থেকে চিনতেন? ইরফান তার ক্যামেরায় দৃষ্টি রেখে বলে, 2 ইয়ার্স। মাইরা বিস্ময় কণ্ঠে চেঁচিয়ে ওঠে, কি? ইরফান মাইরার দিকে ভ্রু কুঁচকে তাকায়। মাইরা জহুরি চোখে চেয়ে বলে, আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আপনি আমাকে কিভাবে চিনতেন? ইরফান ডান হাতের 2 আঙ্গুল দিয়ে মাইরার মাথায় একটা টোকা দিয়ে সূক্ষ্ম হেসে বলে, বাংলাদেশে গিয়ে বলবো। মাইরা তার 2 হাতে ইরফানের হাত ধরে বলে, এখানেই বলুন প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা বিরক্তি কণ্ঠে বলে, এখানে বলবেন না কেন?
ইরফান ক্যামেরায় দৃষ্টি রেখে বলে, মাই উইশ। মাইরা গাল ফুলায়, বিড়বিড় করে, ঘাড়ত্যাড়া একটা। ইরফান মাইরার দিকে এগিয়ে গিয়ে বলে, কি আমি? মাইরা থতমত খেয়ে তাকায়। কিছু একটা মনে পড়তে আমতা আমতা করে বলে, নেশাখোর। ইরফান রেগে বলে, আবার এসব ফালতু কথা বলছো? মাইরাও রেগে বলে, আপনি নেশা করতে পারলে আমি বলতে পারবো না কেন? ইরফান মাইরার চুল কানের পিঠে গুজে দিয়ে ঠান্ডা গলায় বলে, আমি সব খাই না। আহাদ আমার অগোচরে কোনোভাবে খাইয়ে দিয়েছিল। এর জন্য 3টা থাপ্পড় খেয়েছে। তুমি আর একবার এসব ফালতু ট্যাগ আমাকে লাগালে তোমার উপর বাইটের বর্ষণ ঝরবে। বি কেয়ারফুল। মাইরা ইরফানের দিকে চেয়ে শুকনো ঢোক গেলে। ইরফান ঠোঁট বাঁকালো সামান্য। এরপর গলা নামিয়ে বলে, ইউ নো বাট ফ্লাওয়ার, যেদিন থেকে রোমান্সের ক্লাসে স্টার্ট করব মেবি ইউ কান্ট হ্যান্ডেল মি। আপাতত রেস্ট নেওয়ার সুযোগ দিয়েছি, আমাকে শান্ত থাকতে দাও। তোমার পানিশমেন্ট কখনো অফ হবে না, জাস্ট পানিশমেন্টের সিস্টেম চেঞ্জ হবে। মাইরা ইরফানের কথাগুলো শুনে জমে যায়, মাথা নিচু করে বারবার ঢোক গেলে। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মাইরাকে জড়িয়ে ধরতে গেলে মাইরা হঠাৎই নিচু হয়ে ইরফানের পাশ দিয়ে দৌড় দেয়। ইরফান বুঝতেই পারেনি। মাইরা দৌড়াতে দৌড়াতে পিছু ফিরে শব্দ করে হাসে। ইরফান বিরক্তি চোখে তাকায় মাইরার দিকে। উফ, এই বাদরটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। মাইরা ইরফানের দিকে চেয়ে হাসতে হাসতে হঠাৎই উল্টে পড়তে নিলে ইরফান দ্রুত এগিয়ে গিয়ে মাইরার কোমর পেঁচিয়ে ধরে। মাইরা দ্রুত 2 হাতে ইরফানের শার্ট খামচে ধরে। ইরফান রেগে বলে, তুমি কি আমার হাতে থাপ্পড় খেতে চাইছো? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে 2 দিকে মাথা নাড়ে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, বাদরামি ছাড়বে না? মাইরা আবারও 2 দিকে মাথা নাড়ে। কি ইশারা করেছে বুঝতে পেরেই চোখ বড় বড় করে দ্রুত উপর নিচ মাথা নাড়ে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড। কথাটা বলে হাতের ক্যামেরা পাশেই আলতো হাতে ছুঁড়ে ফেলে। এরপর 2 হাতে মাইরাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। মুখ এগিয়ে নিলে মাইরা দ্রুত ডান দিকে মুখ ফিরিয়ে নেয়। ইরফানের মুখ মাইরার গলায় গিয়ে থাকে। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে। মাইরার গলায় দাঁত বসায়। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ক্ষতস্থানে একটা গাঢ় চুমু আঁকে। এরপর মাথা তুলে বিরক্তি কণ্ঠে বলে, বাদরামি করছো কেন? মাইরা ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়। ডান হাত উঠিয়ে গলায় হাত বুলিয়ে অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। মিনমিন করে বলে, আমি ব্রাশ করিনি। ইরফান ডান হাত মাইরার মাথার পিছনে চুলের ভাঁজে রেখে ঠান্ডা গলায় বলে, নো নিড। কথাটা বলেই মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা চোখ বুজে নেয়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে মাইরা আর ইরফান দাঁড়িয়ে আছে এক কোণায়। মাইরার মাথা কেমন যেন ঘুরছে। ইরফান বাঁ হাতে মাইরাকে নিজের সাথে আগলে নেয়। মাইরা কিছুই বলল না। কিছুক্ষণের মাঝেই শুদ্ধ গাড়ি নিয়ে আসলে ইরফান মাইরা ব্যাকসিটে উঠে পড়ে। মাইরার ক্লান্তিতে চোখ বুজে আসে। ইরফান কোনো কথা ছাড়াই মাইরার মাথা তার বুকে চেপে রাখে। মাইরাও নিজের দুর্বল শরীর ইরফানের বুকে এলিয়ে চোখ বুজে নেয়। ইরফান মাইরার কপালে একটা চুমু আঁকলে শুদ্ধ সামনে থেকে হেসে বলে, আস্তাক ফিরুল্লাহ, আমার মতো মাসুম বাচ্চার সামনে এসব কি করছিস সোনা? ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে তাকায়। মুখ নামিয়ে মাইরার ঠোঁটজোড়ায় একটা চুমু আঁকে। এইটুকু সময়ের মাঝেই মাইরা ঘুমিয়ে গেছে। শুদ্ধ লজ্জা পাওয়ার ভান করে বলে, আজ আমি লজ্জার টিকা নিয়েছি বলে শুধু শরমই পাচ্ছি। ইরফান সিটে মাথা এলিয়ে চোখ বুজে নেয়। বাসায় ফিরেছে ইরফান মাইরা। রুমা নওয়াজ এগিয়ে এসে মাইরাকে জড়িয়ে ধরে। মাইরা নিজেও তার শাশুড়িকে জড়িয়ে ধরে। মাইরার ভীষণ ভালো লাগে তার শাশুড়ির এমন মায়ের মতো আচরণ। রুমা নওয়াজ মাইরাকে ছেড়ে মাইরার কপালে চুমু এঁকে বলে, কেমন আছো আম্মু? এখন শরীর কেমন তোমার?
মাইরা মৃদু হেসে বলে, যাদের কপালে মায়ের মতো শাশুড়ি থাকে তারা আবার খারাপ থাকে নাকি? মাইরার কথায় রুমা নওয়াজ মৃদু হাসল। ইরফানের বাবার থেকে মাইরার ব্যাপারে শোনার পর এরপর মাইরার অসুস্থতা, সব মিলিয়ে রুমা নওয়াজের মাইরার উপর কী যে মায়া হয়, এই যে খেয়াল রাখে, তবুও তার মনে খুঁতখুঁত লাগে। তার আদর ভালোবাসায় কমতি নেই তো? তারেক নওয়াজ এগিয়ে এসে বলে, মেয়ে তো সবার আগে আমার, কিন্তু মেয়ে দেখি মাকে পেয়ে বাবাকে ভুলে যাচ্ছে। তারেক নওয়াজের কথায় মাইরা হেসে ফেলল। শাশুড়িকে ছেড়ে শ্বশুরের সামনে গিয়ে বলে, বাবা, আমার মনে হচ্ছে আপনি হিংসুটে হয়ে গিয়েছেন। তারেক নওয়াজ হেসে মাইরার মাথায় হাত দিয়ে বলে, মেয়ের জন্য একটু আধটু হওয়াই যায়। মাইরা আবারও হাসল। তারেক নওয়াজ মৃদুস্বরে বলে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও আম্মু, পরে কথা হবে। মাইরা মাথা নেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে ইরফান ঝট করে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চোখ বড় বড় করে বলে, আরে আরে, কি করছেন, নামান আমায়। শুদ্ধ আয়েশ করে সোফায় বসে হেসে বলে, মামা জানো, মুরগিকে খপ করে ধরাই শেয়ালের কাজ। তারেক নওয়াজ বোধহয় শুদ্ধর কথা বুঝেছে। এই বাদর ছেলেকে কেনা চেনে, তবে কিছুই বলল না, শুধু একটু হাসল। মাইরার প্রতি ইরফানের এই কেয়ার তার জীবনে অনেক বড় কিছু পাওয়া মনে হয়। মাইরা ইরফানের বুকে একটা কিল দিয়ে বলে, অসভ্য লোক, নামান বলছি। ইরফান ভাবলেশীনভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে গম্ভীর স্বরে বলে, নো। মাইরা হতাশার নিঃশ্বাস ফেলে। এমনিতেও তার শরীর দুর্বল লাগছে খুব, তাই বলে সবার সামনে কোলে নিতে হবে? এই লোকটা জীবনেও ভালো হবে না। মাইরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমিয়েছিল। মাত্রই ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে ইরফানকে দেখল না। বেড থেকে নেমে বাইরে দৃষ্টি দিয়ে দেখল বিকেল গড়িয়েছে, সন্ধ্যা নামবে নামবে ভাব। মাইরা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে ঘর থেকে বের হয়। সিঁড়ি বেয়ে নিচে নামলে ইনায়ার ঘর থেকে ইনায়ার কথা শুনতে পেয়ে মাইরা দ্রুত ইনায়ার ঘরে যায়। ইনায়া ফোনে কথা বলছিল। মাইরাকে দেখে ফোনে আরেকটু কথা বলে ফোন রেখে দেয়। মাইরা এগিয়ে গিয়ে ইনায়ার পাশে বেডের উপর পা তুলে বসে, জড়িয়ে ধরে হেসে বলে, আপু, কখন আসলে এই বাড়ি? ইনায়া মাইরার পিঠে হাত দিয়ে বলে, কিছুক্ষণ আগেই এসেছি, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। মাইরা ইনায়াকে ছেড়ে বলে, আপু, তোমাকে অনেক অনেক অভিনন্দন। বাচ্চাটা কবে বের হবে? মাইরার প্রথম কথায় ইনায়া একটু লজ্জা পেলেও মাইরার বাচ্চামি কথায় হেসে ফেলে। মাইরা উৎফুল্ল কণ্ঠে বলে, আমি খালা হওয়ার জন্য খুবই এক্সাইটেড। ইনায়া হেসে বলে, কিন্তু তুমি তো মামি হবে। মাইরা মুখ ফুলিয়ে বলে, ও হ্যাঁ, খালা মামি দুটোই হব। তোমার বোন হই না আমি, সেদিক থেকে আমি আগে খালা, তারপর তোমার ভাইয়ার জন্য মামি হয়ে যাব। ইনায়া হাসল মাইরার কথা শুনে। মাইরা হঠাৎই পাশের টেবিলে একটা ওয়ালমেটের মতো কিছু দেখতে পেল। হাত বাড়িয়ে সেটি হাতে নেয়। শক্ত কাগজের উপর অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। চারিদিকে গাছপালা, উঁচু উঁচু পাহাড়, কিছু পাহাড়ের গা ঘেঁষে ঝর্ণা বেয়ে নেমেছে। মাইরা অবাক হয়, ওয়াও, কি সুন্দর! এটা কোন জায়গা আপু? মনে হচ্ছে কেউ ক্যামেরা দিয়ে ফটো তুলেছে। ইনায়া হেসে বলে, কোন জায়গা আমি তো নিজেও জানি না, আর এটা ক্যামেরার পিক নয়। মাইরা অবাক হয়ে বলে, তাহলে কি? ইনায়া হেসে বলে, ভাইয়ার হাতে আঁকানো, অনেক আগে এঁকেছিল, আমি তুলে রেখেছিলাম, আজ বের করেছি, বাধাই করে এনে নিয়ে যাব। মাইরা বিস্ময় চোখে তাকায় ইনায়ার দিকে, গালে হাত দিয়ে বলে, কি? এত সুন্দর আঁকার হাত, আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা হাতে আঁকানো। ইনায়া হেসে বলে, ভাইয়ার আঁকার হাত ছোটবেলা থেকেই ভালো, অনেক আগে টুকটাক এমন আঁকত, আমি জেদ করেও কিছু এঁকে নিতাম।
মাইরা গালে হাত দিয়ে দৃশ্যটির দিকে তাকিয়ে বলে, তোমার ভাইয়ার কত গুণ, আমি তো পুরাই ফিদা হয়ে গেলাম গো। মাইরার কথা শুনে ইনায়া হেসে বলে, তোমারই বর, যত খুশি ফিদা হও। মাইরা একটু লজ্জা পেল, তবে কিছুই বলল না, মৃদু হাসল। মাইরা ইনায়ার ঘর থেকে এসে মাগরিবের নামাজ পড়ে নেয়। এরপর বেডের উপর গিয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। ইরফান কোথাও গিয়েছে, ঘুম থেকে ওঠার পর দেখছে না তাকে। মাইরার ভালো লাগছে না। হঠাৎই তার চোখে পড়ে ইরফানের সেই ভেতরের ঘরের দরজা বেশ অনেকটা খোলা। মাইরার চোখ দুটো চকচক করে ওঠে। এই ঘরে কি আছে তার দেখার অনেক দিনের ইচ্ছা, আজ সুযোগ পেয়েছে। দ্রুত বেড থেকে নেমে ঘরটির সামনে দাঁড়ায়। দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দিলে ঘরটি অন্ধকার লাগলো, তবে একেবারেও অন্ধকার নয়, ড্রিম লাইট জ্বালানো হয়তো। মাইরা মাথা নিচু করে দেখে দেখে ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর মাথা উঁচু করে সামনে তাকালে জোরে সোরে এক চিৎকার দেয়। ইরফান কিছু কাজে অফিসে গিয়েছিল, মাত্রই ফিরেছে। যখনই তার ঘরে প্রবেশ করেছে, পাশের রুম থেকে মাইরার চিৎকার শুনে দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। ঘরটিতে গিয়ে আগে ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে দেয়। মাইরা ইরফানকে দেখে দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে চোখ খিচে নেয়। ইরফান দুই হাতে আগলে নেয় মাইরাকে, মৃদু স্বরে বলে, ডোন্ট ওয়ারি, আই অ্যাম হেয়ার। কথাটা বলে মাইরার মাথায় ঠোঁট ছোঁয়ায় ইরফান। ইরফান মৃদু স্বরে ডাকে, বাডফ্লাওয়ার। মাইরার শরীর মৃদু কাঁপছে। ইরফান মাইরাকে নিজের থেকে সরাতে চাইলে মাইরা নিজেই ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। রেগে চেঁচিয়ে বলে, কি এনে রেখেছেন এই ঘরে? আমি কত ভয় পেয়েছি জানেন? ভয়ের চোটে এখনও ঠিকভাবে কথা বলতে পারছে না মাইরা। ইরফান দেখল ভয়ে মাইরার যেমন কণ্ঠ মৃদু কাঁপছে, তেমনি রেগে থাকার ফলে নাকের পাটা ফুলিয়ে ফেলেছে। চোখগুলো কেমন বড় বড় করে তার দিকে চেয়ে আছে। মৃদু হাসল ইরফান। মাইরা আরও রেগে যায়। সেই লোকটার জন্য ভয় পেল আর ইনি দাঁত বের করে আছে। ইরফান এগিয়ে গিয়ে মাইরাকে টেনে জড়িয়ে ধরে। মাইরা মুচড়ামুচড়ি করে, রেগে বলে, আমি বুঝেছি আপনি আমাকে ভয় দেখানোর জন্যই এখানে কিছু রেখেছেন, এজন্য আজ দরজাও খুলে রেখেছেন। অসভ্য লোক আপনি। ইরফান ভ্রুকুচকে মাইরার দিকে চেয়ে আছে। দুই হাতে মাইরাকে আরেকটু শক্ত করে ধরে বলে, ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। মাইরা চোখ ছোট ছোট করে তাকায়। মানে তাকে সত্যি সত্যি ভয় দেখানোর জন্য কিছু এনে রেখেছে এই লোক? কত বড় খারাপ, তার কাছে তো জলজ্যান্ত মানুষ লেগেছে। মাইরা রেগে আবারও কিছু বলতে গিয়ে থেমে যায়। লোকটা এই ঘরে কি রেখেছে সব ভাবনা রেখে মাথাটা পেছন দিকে ঘুরিয়ে আবারও সামনে তাকাতে গিয়েও তাকায় না। মুহূর্তে রাগ মিলিয়ে গিয়ে চোখে মুখে বিস্ময় ভর করে। ইরফান মাইরাকে ছেড়ে মাইরাকে উল্টো ঘুরিয়ে দাঁড় করায়। এরপর পেছন দিক থেকে দুই হাতের বন্ধনীতে জড়িয়ে নিয়ে মাইরার গালের সাথে তার গাল লাগায়। চাপদাড়ির খোঁচা লাগে মাইরার গালে, তবে মেয়েটার সেই খেয়াল নেই। ইরফান আর চোখে মাইরার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকায়। হাতের বাঁধন আরেকটু শক্ত করে ঠান্ডা গলায় বলে, ইউ নো বাডফ্লাওয়ার, শি ইজ মাই ফার্স্ট ওয়াইফ। মাইরা ঢোক গিলে সামনে দেয়ালের দিকে ডান হাতের আঙুল তাক করে থেমে থেমে বলে, কিন্তু ওটা তো আমি। ইরফান সূক্ষ্ম হাসল, সামনের দেয়ালের দিকে দৃষ্টি দেয়, মৃদু স্বরে বলে, তোমার সাথে ফার্স্ট মিট। মাইরা অবাক হয়ে তাকিয়ে থাকে। সামনের পুরো দেয়াল জুড়ে অনেক বড় একটা মেয়ের পিক, পরনে সবুজ রঙের জামা, পায়জামা, ওড়না। মেয়েটি পুকুরে পা ডুবিয়ে বসে আছে, তার মাথা নিচু, খোপা করা চুলগুলো আধখোলা হয়ে ঘাড়ে নেমেছে। মাইরার কাছে মনে হলো পুরো দেয়ালটি তার গ্রামের সেই পুকুর, যার আশেপাশে বেশ গাছপালা, আর পুকুরের পাড়ে মাইরা চুপটি করে বসে আছে। ছবিটির ডান দিক থেকে তোলা, মুখ বোঝা যাচ্ছে না, তবে মাইরা এক দেখাতেই নিজেকে চিনে নিয়েছে।
এই গ্রাম, এই পুকুর সে কি করে ভুলবে? এখানে তো সে প্রায় দিনই গিয়ে বসে সকালের হাওয়া উপভোগ করত। ছবিটি এত জীবন্ত লাগছে, মাইরা কথা বলার ভাষা হারায়। দেয়ালটিতে দৃষ্টি রেখে কণ্ঠে বিস্ময় ফুটিয়ে বলে, এটা কি আপনার ক্যামেরা? মাইরার কথার মাঝে ইরফান বলে ওঠে, ইটস হ্যান্ড পেইন্টেড। ইরফানের কথা শুনে মাইরা ঠিক কিভাবে অবাক হবে বুঝতে পারে না। এটা হাতে আঁকানো। মাইরার হঠাৎই মনে পড়ল ইনায়ার কথা, সাথে সেই প্রকৃতি আঁকা ছবিটি। তার মানে ইরফান তার এই পিক নিজের হাতে এঁকেছে। মাইরা অবাকের উপর অবাক হয়। দ্রুত পেছন ফিরতে নিলে পাশের দেয়ালে চোখ পড়লে মাইরার দৃষ্টি সেখানে আটকে যায়। মাঠের মাঝে মাইরা পা ছড়িয়ে বসে আছে, হাতে বাড ফ্লাওয়ার। সেই ছোট্ট ছেলেটি তাকে এনে দিয়েছিল। সে সেগুলো নিয়ে মাঠের মাঝে গিয়ে বসেছিল। এটা তো সেই পিক। তার পাশেই আরেকটি পিক। তার গ্রামের একটা গাছের নিচে মাইরা বসে আছে, তার ব্যাক সাইড। মাইরার মনে আছে লাবিবের বাবা তার মুখের সামনে থেকে খাবার ছুঁড়ে ফেলেছিল বলে এই গাছের নিচে সে সেই বিকেলে মন খারাপ করে বসেছিল। তার পাশে আরেকটা পিক চোখে পড়ল। এক অন্ধকারের মাঝে মাইরা দাঁড়িয়ে আছে, তার উপর হালকা আলোর ঝিলিক। তার থেকে একটু দূরেই ইরফান দাঁড়িয়ে আছে। ইরফানকে ভীষণই ঝাপসা লাগে, তবুও মাইরা একে এক দেখাতেই চিনল, এটা ইরফানই। সে সেই রাতে ইরফানকে প্রথম দেখেছিল, এভাবেই ঝাপসা, শীষ বাজাতে শুনেছিল। সেদিন চিনতে পারিনি, তবে আজ চিনল। এই দেয়ালের পুরো অংশ জুড়ে এই 3টা পেন্টিং। মাইরা বিস্ময় কাটিয়ে উঠতে পারে না। ইরফান মাইরাকে পাশের দেয়ালের দিকে ঘুরিয়ে দেয়। মাইরা এই দেয়ালটিতেও বিস্ময় দৃষ্টি বুলায়। পরনে কালো শার্ট প্যান্ট, মাথায় কালো হেলমেট। লোকটি বাইকের উপর বসে আছে, আর বাইকের সামনে মাইরা দাঁড়িয়ে আছে। মাইরার মনে আছে সে একদিন সকালের দিকে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় খেলছিল তার বান্ধবীদের সাথে। তখনই কালো পোশাক, কালো বাইক, কালো হেলমেট পরা এক লোকের বাইকের সাথে সে ধাক্কা খেয়েছিল, আর রেগে লোকটাকে কালা মামা, কানা মামা বলেছিল। এটা তো সেই পিক। তার মানে এটা ইরফান ছিল। মাইরার অবাকের মাত্রা বাড়ছে তো বাড়ছেই। একই দেয়ালে মাইরার প্রথম শাড়ি পরা পিক। যেদিন ফাইজ ইনায়াকে দেখতে এসেছিল, সেদিন তার শাশুড়ি মা তাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। এরপর ইরফান তাকে কোলে করে ঘরে এনে বলেছিল শাড়ি খুলতে। মাইরা পিকটির দিকে সূক্ষ্ম নজরে দৃষ্টি বোলায়। সে একদম দেয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলোমেলো শাড়ি, মাথাটা একদম নিচু, মুখ দেখা যায় না। পাশে আরেকটি পিক। একটা জনমানবহীন মাঠ, সামনে পুকুর। মাইরা শাড়ি পরে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, চুলগুলো কোমর ছুঁয়েছে। মাইরার মনে পড়ল সে তার এসএসসি এক্সাম শেষে গ্রামে ত্রিনা বেগমের থেকে শাড়ি নিয়ে পড়েছিল। এটা সেই পিক। মাইরা দৃষ্টি ঘুরিয়ে দরজার সাথে দেয়ালে দৃষ্টি দিলে নিজের আরেকটা পিক দেখতে পায়। এটা দেখে মাইরা লজ্জা পায়। মাইরা দেয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাড়িটি বেশ খোলামেলাভাবে পরা। ইরফান সব এত নিখুঁতভাবে এঁকেছে। মাইরার এটা দেখে আরও অস্বস্তি লাগছে। লজ্জারা ঘিরে ধরে। মাইরা কয়েকদিন আগে ইরফানের প্রতি ভুলভাল চিন্তা ভাবনা করে ইরফানের কাছে নিজেকে সমর্পণ করতে খোলামেলাভাবে শাড়ি জড়িয়েছিল। এটা সেই রাতের পিক। মাইরা ঘরটির প্রতিটা দেয়ালে আবারও নজর বোলায়। তার মনে হলো সে ক্লাস 9 থেকে আজ পর্যন্ত তার কিছু স্মৃতি লাইভে দেখল। তবে সেসব ভিডিওতে নয়, বরং তার শিশলার হাতে পেইন্ট করা পিক। মাইরা দৃষ্টি ফিরিয়ে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকে তাকিয়ে আছে, তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। মাইরা বিস্ময় কাটিয়ে কথাই বলতে পারে না। ইরফান 2 হাতের মাঝে মাইরার ছোট মুখটা আগলে নেয়, মৃদু স্বরে বলে, ইউ আর মাই বাড ফ্লাওয়ার। মাইরা শুধু তাকিয়েই থাকে ইরফানের দিকে। তার আর কত অবাক হওয়ার বাকি আছে। বিস্মিত কণ্ঠে বলে,
আপনি ভার্সিটির লেকচারার, পেইন্টার, ফটোগ্রাফার, বিজনেসম্যান। একটু থেমে বলে, আপনার আর কোনো গুণ লুকানো আছে কি? মাইরার কথা শুনে ইরফান সূক্ষ্ম হেসে বলে, মেইবি। মাইরা আগের চেয়েও অবাক হয়ে বলে, কি? ইরফান মাইরার চুলগুলো দুই হাতে কানের পিঠে গুজে দিয়ে বলে, আই ডোন্ট নো। মাইরা চোখ ছোট ছোট করে বলে, আপনি জানেন না মানে? ইরফান মাইরাকে ছেড়ে বলে, তুমি আমার গুণ জানতে চেয়েছ, বাট আই ক্যান সি মাই ওন কোয়ালিটিস। আমি নিজের গুণ দেখতে পাই না। মাইরা বলার মতো কিছুই পেল না। খুব ভালোই বুঝল ইরফান অদ্ভুত ক্যারেক্টারের মানুষ, আর সেই অদ্ভুতের মাঝে শুধু ভালো দিয়ে ভরা। মাইরা ইরফানকে খুব মনোযোগ দিয়ে দেখল। ইরফানের গায়ে সাদা শার্ট, পরনে সাদা গ্যাবার্ডিং প্যান্ট। ইরফানের গায়ের রংটাও বেশ ফর্সা। মাইরা দৃষ্টি উঠিয়ে ইরফানের বাদামি চোখের মণিতে দৃষ্টি রেখে মৃদু হেসে বিড়বিড় করে, শুভ্র পুরুষ। ইরফান শুনেছে মাইরার বলা শব্দ দুটি। মাইরার গালে বুড়ো আঙুল চালায়। দৃষ্টি মাইরার চোখে নিবদ্ধ রেখে মৃদুস্বরে বলে, শুভ্র পুরুষ, নাইস নেম। আই লাইক দিস নেম। মাইরা লজ্জা পেয়ে চোখ জোড়া নামিয়ে নেয়। মাইরার একটা জিনিস ভীষণ অবাক লেগেছে। তার এতগুলো জীবন্ত পিক, অথচ কোনো পিকেই তার মুখ চোখ আঁকা নেই। যদিও প্রায় সব পিকেই মাইরার হয় মাথা নিচু, নয়তো মাইরার ব্যাকসাইড। তবুও একটু হলেও যেখানে মুখ বোঝা যাওয়ার কথা, সেখানে সে তার চোখ মুখের অস্তিত্বই পায়নি। মাইরা বুঝেছে ইরফান ভীষণই নিখুঁতভাবে পেইন্ট করে, যার ফলে পিকের মানুষকে চিনতে তার মুখ দেখার প্রয়োজন পড়েনি মাইরার। একটু অসুবিধা হবে না কারো চিনতে। তবুও মাইরার কৌতূহল হয়। মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা, আপনি আমার চোখ মুখ পেইন্ট করেননি কেন? ইরফান মৃদুস্বরে বলে, প্রয়োজন পড়েনি তাই। একটু থেমে আবারও বলে, ওয়ান রিজন ইজ দ্যাট ইউ আর এ স্টুপিড গার্ল। আই ডোন্ট লাইক ইউ। ইরফানের কথা শুনে মাইরা চোখ ছোট ছোট করে তাকায়। এখনও বলছে তাকে পছন্দ করে না? কি ঘাড়ত্যাড়া লোক ভাবা যায়। বিরক্ত হয়ে দুই হাত তুলে ইরফানের চাপ দাড়ি টেনে ধরে। ইরফান দ্রুত মাইরার হাত দুটো ছাড়িয়ে নেয়। ধমকে বলে, স্টুপিড, কি করছো? মাইরা রেগে বলে, আপনি মিথ্যাবাদী। ইরফান মাইরাকে তার দুই হাতে জড়িয়ে নিয়ে বলে, আমার এইচএসসি এক্সাম শেষে আমি আমাদের একটা ফ্যামিলি ফটো পেইন্ট করেছিলাম। বাবা বকেছিল অনেক, সাথে পিকটি পুড়িয়ে দিয়েছিল। বিকজ চোখ মুখ সহ এঁকেছিলাম। দ্যাটস নট রাইট। বাট এরপর থেকে আমি পেইন্টিং থেকে দূরে ছিলাম। তোমাকে দেখার পর আবারও স্টার্ট করেছি। দ্যাটস ইট। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। সে ইরফানকে যত দেখছে ততই অবাক হচ্ছে। প্রথম প্রথম যখন তার বিয়ে হয় তখন ইরফানকে একটু আধটু ভালো ভেবেছিল, কিন্তু মানুষটার মাঝে যে এত সুন্দর সুন্দর গুণ লুকায়িত আছে, এটা সে কল্পনাও করেনি। মাইরা অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে অনেক মেরেছেন। ইরফান মাইরার কপালে চুমু এঁকে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, বাট আই হ্যাভ ফেল্ট মোর পেইন দ্যান ইউ। আমি তোমার চেয়ে বেশি ব্যথা পেয়েছি। একটু থেমে নরম গলায় বলে, বডি তোমার, হার্ট হই আমি। ইটস ভেরি ডিফিকাল্ট ক্যালকুলেশন। ইউ আর এ ম্যাজিশিয়ান তুমি। তুমি আমার কাছে একজন জাদুকরের মতো। মাইরা ভীষণ আবেগী হয়ে পড়ে। ইরফান না বললেও তো সে বোঝে, তার ব্যথায় ইরফান ব্যথা পায়। মাইরার নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয়। ছোট থেকে এত এত বিতৃষ্ণা নিয়ে বড় হওয়া মেয়েটা তার কল্পনার চেয়েও বেশি ভালোবাসা পেয়ে গেছে তার ভালোবাসার মানুষের কাছ থেকে। আবেগে মাইরার চোখ জোড়া ভিজে ওঠে। ইরফান মাইরার মাথা তার বুকে চেপে মাথায় চুমু আঁকে। মাইরা দুই হাতে ইরফানকে জড়িয়ে ধরে। তার মনে পড়ে সে তার শ্যামা মাকে কত অভিযোগ করেছে, কত আফসোস করেছে তার শ্যামা মা কেন তাকে নিয়ে যায়নি।
আল্লাহ কেন তাকে তার শ্যামা মায়ের কাছে পাঠায়নি? অথচ আজ মনে হয় সে মরে গেলে তার শিশলার এত ভালোবাসা কে নিত? চোখের কোণ ঘেঁষে সুখ মিশ্রিত এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তবুও ইরফানের পানে অভিমানী বাণী ছুড়ে দেয়, আমার খারাপ লোক, সব লুকিয়ে রেখেছিলেন, কিছুই নিজে থেকে বলেননি। আজ এই ঘরে আমি নিজে থেকে না আসলে তো জানতেও পারতাম না। ইরফান মাইরার কথাগুলো মন দিয়ে শুনল। মাইরার গালে ঠোঁট ছুঁয়ে রেখে বিড়বিড়িয়ে বলল, লাভ ইজ নট ফর শো, ভালোবাসা দেখানোর জন্য নয়। মাইরা চোখ বুজে মৃদু হাসল। ইরফানকে আরও শক্ত করে ধরল। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, চলে যাচ্ছি না। মাইরা লজ্জা পায়, তবে ছাড়ল না ইরফানকে। ভালোই বুঝলো এই লোকটা সুযোগ পেলেই তাকে জ্বালায়। গতকাল মাইরার সাথে দেখা করে ইনায়া আবারও এই বাড়ি চলে এসেছে। সকাল সকাল নাস্তা করে বেডের উপর বসে আছে ইনায়া। ফাইজ ডিভানে বসে ল্যাপটপে কিছু করছে। ইনায়া অসহায় চোখে চেয়ে আছে। যেদিন থেকে জেনেছে ইনায়া মা হবে, ফাইজ তার সাথে ঠিক করে কথাই বলে না। সে কখন থেকে ইনায়া ফাইজের দিকে তাকিয়ে আছে। ফাইজ একবারও তার দিকে তাকায়নি। ইনায়া বেড থেকে নেমে দাঁড়ায়। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফাইজের সামনে গিয়ে দাঁড়াবে। তখনই শাড়ির সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে ফাইজের উপর। ল্যাপটপ ঠাস করে বন্ধ হয়ে যায়। ফাইজ দ্রুত ইনায়াকে আগলে নেয় দুই হাতে। ইনায়া ভীষণ ভয় পেয়েছে। দুই হাতে ফাইজের গলা শক্ত করে জড়িয়ে ধরে। ফাইজ চোখ বুজল। এত রাগ লাগছে। যদি সে এই মেয়েকে বোঝাতে পারত। রাগে দাঁতে দাঁত চেপে চিল্লিয়ে বলে, লিটল কুইন, তুমি তো নিজেই লিটল বাচ্চা। সেখানে তুমি আমার বাচ্চাকে পেটে নেওয়ার সাহস করলে কি করে? আনসার করো, নয়তো আজ থাপ্পড় তুমি খাবেই একটা। বলো। ইনায়া ঢোক গিলে ফাইজের কোল থেকে উঠতে নিলে ফাইজ ইনায়াকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে ধমকে বলে, যা বলেছি আনসার করো ফার্স্ট। ইনায়া ধমক খেয়ে কেঁপে ওঠে। তার ভাইয়ের মতোই এই লোকটা। ইনায়া হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। ফাইজের রাগে মাথা ফেটে যায়। এই মেয়ে তাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করেনি। তাদের বিয়েটাই হয়েছে মাত্র কমাস হলো। আর এই মেয়ে মা হয়ে বসে আছে, সে জানেই না। ফাইজ আবারও ধমকে বলে, আমি বাইরের মানুষ, আমাকে একবার বলবে না? কেন বলনি লিটল কুইন? প্রথম কথাটা ধমকে সুরে বলল, লাস্ট লাইনটা না চাইতেও নরম হয়ে যায়। ইনায়া মিনমিন করে বলে, আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, তাই বলে বিয়ের 2-3 মাসের মাথায়? ইনায়া আর চোখে ফাইজের দিকে চেয়ে বলে, আমি মা হতে চাই। আমার 3টা ফ্রেন্ড মা হয়েছে। ফাইজ শান্ত গলায় বলে, তুমি কি মা হওয়ার জন্য আমাকে বিয়ে করেছিলে? ইনায়া ছোট করে বলে, হুম। ফাইজ বিস্মিত কণ্ঠে বলল, মানে? আমার কোনো ইম্পর্ট্যান্সই নাই দেখছি তোমার কাছে, শুধু মা হতে বিয়ে করে নিলে? ইনায়া ফাইজের দিকে চেয়ে বলে, ইম্পর্ট্যান্স আছে বলেই তো আপনার বাচ্চার মা হয়েছি। আপনার ইম্পর্ট্যান্স না থেকে শুধু বাচ্চার মা হতে চাইলে তো যে কারোরই বাচ্চার মা হয়ে যেতাম। ফাইজ হাসবে না রাখবে বুঝল না। হতাশার নিঃশ্বাস ফেলে বলে, বুঝেছি লিটল কুইন, আমার ইম্পর্ট্যান্স আছে। কিন্তু আমি তো টেনশনে আছি, আমার বাচ্চা হয়ে গেলে তুমি তো আমাকে আমার ইম্পর্ট্যান্স বোঝাতে এই একটা লাইনই বলবে। সারাদিন বাচ্চাকে নিয়ে বসে থাকবে মনে হচ্ছে। ইনায়া চোখ ছোট ছোট করে বলে, আপনি আপনার বাচ্চার সাথে হিংসা করছেন? ফাইজ মৃদু হেসে বলে, অবশ্যই। তার মা ওভার পাকনি। আমাকে একটু বউয়ের সাথে শান্তিতে 6টা মাস থাকতে দিল না। মা বাচ্চার লেজ ধরে টেনেছে। বাচ্চাটাও সুরসুর করে তোমার পেটের ভেতর এসে পড়েছে। আর এদিকে আমার হলো যত কষ্ট। ইনায়া অদ্ভুতভাবে তাকায় ফাইজের দিকে। এই লোকটা তার ইরফান ভাইয়ার শুদ্ধ ভাইয়ের মিক্সড কপি।
একবার ভয়ঙ্কর রাখবে তো আরেকবার কী সব আজগুবি কথা বলবে। ফাইজ ইনায়াকে জড়িয়ে ধরে বলে, বাচ্চাটা হয়ে গেলে আম্মুর কাছে ওকে রেখে দিয়ে আমরা হানিমুনে যাব। ওকে লিটল কুইন। ইনায়া শব্দ করে বলে, জীবনেও না। আমি আমার বাচ্চাকে রেখে কোথাও যাব না। ফাইজ ইনায়ার গাল ধরে নিজের দিকে ফেরায়। এরপর অসহায় কণ্ঠে বলে, কুইন বউ, তুমি তোমার ভাইয়ের মতো নিষ্ঠুর হয়েছ কেন? বাচ্চা না হতেই আমাকে টাইম না দেওয়ার ফোন দিয়ে এঁটেছ। বাচ্চাটা পৃথিবীতে আসলে তো তুমি আমাকে চিনবেই না। বুক জ্বলে গেল আমার। ইনায়া হতাশার সুরে বলে, আপনি এমন ড্রামাবাজ কেন? ফাইজ ইনায়ার গালে চুমু খেয়ে বলে, আমাকে অনেক টাইম দেবে। আমাদের 100টা বাচ্চা হলেও আমার টাইম 16 আনাই চাই। লিটল কুইন ছাড়া আমার চলেই না। ইনায়া মুখ ফুলিয়ে বলে, আপনি আমার সাথে অনেক দিন ঠিক করে কথা বলেননি। ফাইজ ইনায়ার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর মৃদু স্বরে বলে, তুমি মা হওয়ার মতো বড় হয়ে যাওনি লিটল কুইন। তোমার আমাকে একবার জানানো উচিত ছিল। তোমাকে নিয়ে আমার টেনশন হয়। ইনায়া ফাইজের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, স্বামীরা বেশি বেশি ভালোবাসলে বউদের মা হতে কোনো প্রবলেম হয় না। ইনায়ার কথায় ফাইজ শব্দ করে হেসে ফেলল। ইনায়া একটু লজ্জা পায়। ফাইজ হাসি থামিয়ে বলে, আসো দেখি, ভালোবাসি। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলার আগে ফাইজ ইনায়ার ঠোঁটজোড়া দখল করে নেয়। বেশ কিছুক্ষণ পর ইনায়াকে ছেড়ে দেয় ফাইজ। ইনায়া চোখ বুজে রেখেছে। ফাইজ ইনায়ার দিকে তাকিয়ে হাসল। মৃদু স্বরে বলল, আরও ভালোবাসা লাগবে লিটল কুইন। ইনায়া চোখ বুজে রেখে ফাইজকে ঠেলে মিনমিন করে বলে, আর লাগবে না। ফাইজ দুষ্টু হেসে বলে, কিন্তু আমার তো আরও ভালোবাসা দিতে ইচ্ছে করছে। ইনায়া কিছুই বলল না। ফাইজ ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরে। তার লিটল কুইনের মাঝে আরেকটা লিটল কুইন নয়তো লিটল কিং আছে। ভীষণ ভালো লাগে, শান্তি শান্তি লাগে। তবে ইনায়ার জন্য ভয় হয়। তার লিটল কুইন তো ছোট। হাতের বাঁধন আরেকটু শক্ত করে মৃদুস্বরে বলল, আর কখনো আমায় না জানিয়ে কিচ্ছু করবে না, ওকে? ইনায়া ছোট করে বলে, হুম। তারেক নওয়াজ, রুমা নওয়াজ, ত্রিনা বেগম, ইরফান, মাইরা, শুদ্ধ সবাই ফাইজদের বাসায় এসেছে। মূলত শুদ্ধ আর ফারার বিয়ের ডেট ফিক্সড করতে। মাইরা ছটফটে মন নিয়ে ইরফানের পাশে বসে আছে। ছটফটানির কারণ হলো সে ফারার সাথে দেখা করবে। কিন্তু আসার পর থেকে সবাই শুধু কথাই বলে যাচ্ছে। মাইরার ঘুম পাচ্ছে এভাবে বসে থাকতে থাকতে। ধান্দার মাঝে ইরফানের হাতের সাথে মাথা ঠেকালে ইরফান ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকায়। সবার সামনে এভাবে মাথা ঠেকিয়েছে বুঝতে পেরেই মাইরা দ্রুত সোজা হয়ে বসে। পাশ ফিরে তাকালে দেখল ইরফান তার দিকেই তাকিয়ে আছে। মৃদুস্বরে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন? খারাপ লাগছে? বাসায় যাবে? মাইরা সবার দিকে তাকিয়ে দেখল সবাই কথা বলায় ব্যস্ত। সে কিছু বলার আগেই ফাইজ ওপাশ থেকে বলে, কি হয়েছে? ইরফান বলে, আমাকে ইমার্জেন্সি একটা রুম দে তো। মাইরা মাথায় হাত দেয়। মানে, কি ভাবছে এই লোক? ইরফানের হাত ধরে টেনে বলে, রুমে কি করবেন? ইরফান মাইরার দিকে তাকিয়ে বলে, তুমি সিক, ডোন্ট টক। মাইরা বিস্মিত কণ্ঠে বলে, মানে কি? আমি কখন অসুস্থ হলাম? ইরফান মৃদুস্বরে বলে, হয়েছ। মাইরা বিরক্ত হয়ে বলে, হইনি। আমি বিরক্ত হচ্ছিলাম আর এখনও হচ্ছি, বুঝেছেন? একটু থেমে ফিসফিসিয়ে বলে, আমি ফারা আপু আর ইনায়া আপুর কাছে যেতে চাই। ইরফান আর কিছুই বলল না। ফাইজকে বলল ইনায়াকে এসে মাইরাকে নিয়ে যেতে। কিছুক্ষণ পর ভেতর থেকে ইনায়া আসলে মাইরা উঠতে নেয়। ইরফান মাইরার হাত টেনে মৃদুস্বরে বলে, 10 মিনিট পর চলে আসবে, ওকে? মাইরা অবাক হয়ে বলে, কেন? ইরফান গম্ভীর গলায় বলে, আমি বলেছি তাই।
কথাটা বলে মাইরার হাত ছেড়ে দেয়। মাইরা উঠে দাঁড়ায়। ইনায়ার সাথে যেতে যেতে পিছু ফিরে ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হাসে। ইরফান মাইরার দিকে চেয়ে আছে। মাইরাকে হাসতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। মাইরা ইনায়ার ঘরে গিয়ে ইনায়ার ফোন নেয়। তার ফোন সাথে আনেনি। ইনায়ার ফোন থেকে ইরফানের নাম্বারে মেসেজ করে, আজকে আমি ইনায়াপুর সাথে এখানে থাকব। আপনার সাথে আবার কালকে দেখা হবে। বাই বাই শুভ্র পুরুষ, বাট ফ্লাওয়ার। মেসেজটি পাঠিয়ে মাইরা মনে মনে হাসল। ওপাশে ইরফান মাইরার মেসেজটি পড়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে কিছু সময়। এরপর ফোনের আলো অফ করে ফোন পকেটে রেখে দেয়। বিড়বিড় করে, তোমার বাদরামি আমি ছুটাবো, জাস্ট একবার হাতের কাছে পাই। শুদ্ধ ইরফানদের অপর পাশে বসেছে। তার কেন যেন হাঁসফাঁস লাগছে। ফাইজ শুদ্ধর পাশে বসলে শুদ্ধ বলে, দোস্ত, আমি এখনও খাট কিনিনি। ভাবলাম শালার কিনে দেওয়া খাটে বাসর করলে হয়তো বেশি ভালো লাগবে। কবে খাট কিনে দিবি রে? ফাইজ চোখ মুখ কুঁচকে তাকায়। একে ঠিক কী করা উচিত? রেগে বলে, বেয়াদব, আমি সম্পর্কে তোর বড়। এসব ফালতু কথা বললে আমার বোনকে পাবি না বলে দিলাম। শুদ্ধ হাত ঝাড়ার মতো করে বলে, তোর দেয়ার আশায় কেডা বসে আছে সোনা? ফারা এমনিতেই আমার। একটু চুপ থেকে সবার দিকে তাকায়। তার মামা, শ্বশুর, মা সবাই কথা বলায় ব্যস্ত। শুদ্ধ হতাশ। তার মা আর মামি ভেতরে গিয়ে ফারাকে দেখেছে। এসব মানা যাচ্ছে না। তার বউ অথচ সেই দেখতে পারছে না। এত কষ্ট রাখা যায় না। ফাইজের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, ফারা পাখিটা কোথায় রে? ভাই, ওকে দেখার ব্যবস্থা কর। এত আয়োজন করে এসে ওকে একটু দেখতেও পারছি না। সেই কালকে দেখেছি। প্রায় 20 ঘন্টা হলো ওকে না দেখে আমার 10 কেজি ওজন কমতে যাচ্ছে। প্লিজ কিছু একটা কর সোনা। ফাইজ ভাবলেশীনভাবে বলে, না। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, এমনিতেই আমার আগে বাবা হয়ে মারাত্মক বড় অপরাধ করেছিস, আবার নানা করছিস। কথাটা বলে ফাইজের হাত ধরে উঠে পড়ে। ফাইজের বাবা শুদ্ধর উদ্দেশ্যে বলে, কোনো সমস্যা বাবা? শুদ্ধ মৃদু হেসে বলে, ছাদ থেকে ঘুরে আসি আঙ্কেল। ফাইজের বাবা হেসে বলে, আচ্ছা যাও। শুদ্ধ ফাইজের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, ফারাকে ছাদে পাঠাতো সোনা। তোর বাচ্চাকে আমি 1 টাকা দামের পুরো একটা চকলেট কিনে দেব, প্রমিস। ফাইজ হেসে বলে, ছাদে গিয়ে আরও 10 কেজি ওজন কমিয়ে আন। আমার বোন যাবে না, যা। বিয়ের আগে 100 হাত দূরে থাকবি ওর থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায়। 1 সপ্তাহ পর বিয়ে, সে তার বউয়ের থেকে 1 সপ্তাহ দূরে থাকবে? অসম্ভব। রেগে বলে, এই, একদম শত্রুতা করবি না, নয়তো ইনায়াকে আমার গ্রামে নিয়ে গিয়ে একদম গুপ্ত ঘরে রাখবো বলে দিলাম। ফাইজ পাত্তা দিল না। শুদ্ধ আর একে ঘাটালো না। পকেট থেকে ফোন বের করে ফারার নাম্বারে কল করে। সবগুলো ব্রিটিশ। তার বউকে তাকেই ডাকতে হবে। দুপুর গড়িয়ে বিকেলের ঠান্ডা মৃদু হাওয়া বইছে। শুদ্ধ ছাদে দাঁড়িয়ে আছে প্রায় 15 মিনিট হলো। বিরক্ত সে। ফারা আসে না কেন? ভাবনার মাঝে পেছন থেকে কণ্ঠ ভেসে আসে, শুদ্ধ ভাই। শুদ্ধ পিছু ফিরে তাকায়। ভাই বলায় রেগে গেলেও ফারার দিকে চেয়ে দৃষ্টি শীতল হয়। ফারা লাল রঙের একটা শাড়ি পরেছে। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া। ঠোঁটে হালকা লাল লিপস্টিক। মাথায় আঁচল টানা। চোখে কাজল দিয়েছে হয়তো। শুদ্ধ ধরতে পারল না। সে এর আগে কখনো ফারাকে শাড়ি পরে দেখেনি। শুদ্ধ তাকিয়ে রইল ফারার দিকে। ফারা শুদ্ধর দৃষ্টিতে লজ্জা পায়, দৃষ্টি নামিয়ে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ফারার সামনে দাঁড়ায়। মৃদু স্বরে বলে, ফারা পাখি, শাড়ি পরলে কেন? ফারা মাথা নিচু করে মিনমিন করে বলে, আম্মু পরিয়ে দিয়েছে। শুদ্ধ ঢোক গিলে বলে, শাড়ি পরালো তোমার আম্মু,
সর্বনাশ হলো আমার। আমি এখন কি করব বলো তো? ফারা মাথা নিচু করেই রাখল, 2 হাত কসলায়। কেন যেন সে লজ্জা পাচ্ছে ভীষণ। শুদ্ধ আশেপাশে তাকালো, চোখ বুজে শ্বাস নিয়ে হঠাৎই ফারাকে 2 হাতে আগলে নেয় তার সাথে। ফারা কেঁপে ওঠে, ঢোক গিলে বলে, ছাড়ো, মানুষ আছে। শুদ্ধ 2 হাতে ফারাকে উঁচু করে ছাদের আড়ালে নিয়ে যায়। ছাদের ঘরের দেয়ালের সাথে ফারাকে ঠেকিয়ে দাঁড় করায়। ফারা এলোমেলো দৃষ্টি ফেলে। শুদ্ধ শার্টের 2টো বোতাম খুলল। 2 হাতে ফারার মুখটা আগলে নিয়ে আবেদনময়ী কণ্ঠে ডাকে, পাখি। ফারা একবার শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ মৃদু হাসে। ফারা শুদ্ধর অমন তীক্ষ্ণ দৃষ্টিতে কেমন কেঁপে ওঠে। দৃষ্টি নামিয়ে নেয় আবারও, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। তখনই বুঝল তার ঠোঁটজোড়া তার প্রিয় পুরুষের দখলে চলে গিয়েছে। ফারা চোখ বুজে শুদ্ধর শার্ট খামচে ধরে। শুদ্ধ যেন নিজের মাঝে নেই। শাড়ির ভাঁজে হাত রেখে ফারাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। বেশ অনেকটা সময় পর ফারাকে ছেড়ে শক্ত করে ফারাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ফারা শুদ্ধর বুকে পড়ে থাকে। শুদ্ধ মৃদু হাসল। ফারার মাথা থেকে শাড়ির আঁচল নেমে গিয়েছে। শুদ্ধ ফারার উন্মুক্ত কাঁধে গাঢ় চুমু আঁকে। ফারা থেমে থেমে বলে, শুদ্ধ শুদ্ধ ফারার ঠোঁটজোড়ায় তার ঠোঁটজোড়া রেখে বিড়বিড়িয়ে বলে, একদম ভাই বলবে না, মাত্রই চুমু খেয়েছি পাখি, আবার ভাই ডাকছ? হাজবেন্ড হই তোমার। সেদিনের পর আরও 3 দিন পেরিয়ে গেছে। মাইরার টানা 1 মাস পড়াশোনা সব বন্ধ থাকায় বেচারি বেশ হিমশিম খেয়ে যাচ্ছে। কয়েকদিন পর কলেজে ক্লাস টেস্ট, তার কিছুই পড়া নেই। এশার নামাজ পড়ে খেয়ে পড়তে বসেছিল। টানা অনেকক্ষণ পড়ে হাঁপিয়ে গিয়েছে। ঘড়িতে সময় দেখল 11টা পেরিয়েছে। মাইরার মন খারাপ হয়। ইরফানকে আছে সেই সকালে দেখেছিল, আর একবারও দেখেনি। তার একটা খোঁজও নেয়নি। খারাপ লোক তাকে ভুলেই গিয়েছে, তাকে ইম্পর্ট্যান্স দেয় না। মাইরা একা একাই মুখ ফুলিয়ে অভিমান জমিয়ে রাখল। পায়ের কাছে লিউকে ঘুরঘুর করতে দেখে মাইরা চেয়ার থেকে উঠে লিউকে কোলে তুলে নেয়। 2 হাতে জড়িয়ে নিয়ে বলে, এই লিউ, তুই এত কিউট কেন রে? ইস, ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলি তোকে। ইরফান তখনই ঘরে প্রবেশ করে। মাইরার কথাটি শুনে বলে, ওকে খাওয়ার পারমিশন তুমি কখনোই পাবে না। তুমি চাইলে আমাকে টেস্ট করতে পারো। দিস পারমিশন ইজ অলওয়েজ গ্রান্টেড। ইরফানের কথা শুনে মাইরা থতমত খেয়ে তাকায়। ইরফানকে দেখেও কিছুই বলল না। তাকে সারাদিন ভুলেছিল, এখন সেও কথা বলবে না লোকটার সাথে। মাইরা আবারও লিউকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ে। ইরফান মাইরার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তবে কিছুই বলল না। হাতঘড়ি খুলে রাখল টেবিলে। এরপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হয়। পরনে কালো গ্যাবার্ডিং প্যান্ট, তার উপর কালো শার্ট গায়ে জড়ালো। 2 পায়ের প্যান্ট গুটিয়ে নিল। এরপর শার্টের হাতা কনুই পর্যন্ত ভাঁজ করে। সবগুলো কাজ মাইরার দিকে চেয়ে করেছে। মাইরা মাঝে মাঝে তাকিয়েছিল, তবে সাথে সাথেই চোখ ফিরিয়ে নিয়েছে। ইরফান তার সব কাজ শেষে মাইরার সামনে এসে দাঁড়ায়। জিজ্ঞেস করে, মেডিসিন নিয়েছ? মাইরা কথা বলল না। ইরফান মাইরাকে চুপ থাকতে দেখে ভ্রু কুঁচকে বলে, কি প্রবলেম, কথা বলছো না কেন? মাইরা লিউকে নিয়ে ইরফানের দিকে এগিয়ে এসে বলে, কেন, আমার খোঁজ নিয়ে কি হবে আপনার? যার কাছে সারাদিন ছিলেন তার কাছেই যান। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মাইরার দিকে। মাইরাকে টেনে তার সাথে চেপে ধরলে মাইরা চেঁচিয়ে ওঠে, হায় আল্লাহ, আমার লিউ ভর্তা হয়ে গেল। ইরফান বিরক্ত হয়ে তাদের মাঝ থেকে লিউকে চিমটি দিয়ে ধরে নামিয়ে দেয়। লিউ একটু আওয়াজ করল। ইরফান তার কাজ করে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, কাজ ছিল আমার। মাইরা রেগে বলে, হ্যাঁ তো সেই মহামূল্যবান কাজ রেখে আবার এলেন কেন?
ইরফান টেবিলের উপর খালি ওষুধের পাতা দেখে বুঝল মাইরা ঔষধ খেয়েছে। কোনো কথা ছাড়াই মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা ইরফানকে ঠেলে বলে, খবিশ লোক, ছাড়ুন আমায়, একদম আমায় মনে রাখে না, আমায় ইম্পর্ট্যান্ট দেয় না, অ্যাটেনশন দেয় না। ইরফান মাইরাকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ঠোঁট বাঁকিয়ে শীতল কণ্ঠে বলে, অ্যাটেনশন চাই তোমার? মাইরা ইরফানের কথায় নিভে গেল। রেগে কী সব বলে দিয়েছে। ইরফান ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। মাইরা অবাক হয়ে দেখছে ছাদ। ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। রং বেরঙের লাইটিং সহ কী সব দিয়ে যে সাজিয়েছে ছাদটা, মাইরা বুঝতেই পারছে না, তবে ভীষণ সুন্দর হয়েছে। লাইটের পাওয়ারগুলো ভীষণ অল্প। মাইরার এত ভালো লাগলো। শুদ্ধ হঠাৎই এগিয়ে এসে বলে, হাউ কিউট কাপল, স্বাগতম ভাবি সাহেবা, দেখো তো পছন্দ হয়েছে কিনা। ব্রেনের ক্রেডিট ইরফানের আর মোর ক্রেডিট বেহিসাব। শুদ্ধর কথা শুনে মাইরা অবাক হয়, সাথে লজ্জাও পায়। ইরফানের দিকে চেয়ে মিনমিন করে বলে, আমায় নামিয়ে দিন। ইরফান শুদ্ধর উদ্দেশ্যে বলে, তুই যা, আমার বউ লজ্জা পাচ্ছে। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মাইরা আরও লজ্জা পায়। ইরফানের বুকে একটা কিল দিয়ে বিড়বিড় করে, অসভ্য লোক। ইরফান কিছুই বলল না। শুদ্ধ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, আজ আমি সিঙ্গেল বলে। ইরফান মাইরাকে নিয়ে বাম দিকে এগিয়ে গিয়ে এক জায়গায় মাইরাকে দাঁড় করিয়ে দেয়। মাইরা সামনে অবাক হয়ে তাকায়। একটা ছোট্ট টেবিলের উপর খুব সুন্দর একটা কেক রাখা, যার উপরে লেখা, 16-year-old বাটফ্লাওয়ার, উইল ইউ বি মাই সেকেন্ড ওয়াইফ। মাইরা লেখাটি পড়ে অবাক হয়। গত 2 দিন আগে তার জন্মদিন ছিল, তবে সেকেন্ড ওয়াইফ মানে? কথাটা ভাবতেই দ্রুত ইরফানের দিকে তাকায়। হালকা আলোয় দেখল ইরফান তার দিকে চেয়ে আছে বিমোহিত দৃষ্টিতে। মাইরা অবাক হয়ে বলে, আমি আপনার সেকেন্ড ওয়াইফ হব মানে? আপনার ফার্স্ট ওয়াইফ কে ছিল? ইরফান মাইরাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মাইরার গালের সাথে গাল লাগিয়ে মৃদু স্বরে বলে, স্টুপিড গাল আমার ফার্স্ট ওয়াইফ, অ্যান্ড ফার্স্ট ওয়াইফ হবে আমার সেকেন্ড ওয়াইফ। মাইরা অবাক হয়। মানে কি লজিক এই লোকের? কণ্ঠে বিস্ময় ঢেলে বলে, আপনি কয়বার বিয়ে করবেন? ইরফান মাইরার হাত ধরে কেকটি কাটতে কাটতে বলে, যতবার ইচ্ছে হবে, বাট এভরি টাইম দ্যাট পারসন উইল বি ইউ অ্যান্ড অনলি ইউ। কথাটি শেষ করে ইরফান এক টুকরো কেক মাইরার মুখের সামনে ধরলে মাইরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান সূক্ষ্ম হেসে বলে, ইটস নট বার্থডে সেলিব্রেশন, বড় হয়েছ তাই বিয়ে করব তোমায়, অ্যান্ড ইটস এ অফার, অ্যাকসেপ্ট মি বাটফ্লাওয়ার। মাইরা বাকহারা হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানের দিকে চেয়েই হাঁ করলে ইরফান মাইরাকে কেকের কিছু অংশ খাইয়ে বাকিটুকু রেখে দেয়। মাইরা মুখের টুকু গিলে নিয়ে নিজের হাতে এক টুকরো উঠিয়ে ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান বলে, আই ডোন্ট লাইক দিস। মাইরা চোখ ছোট ছোট করে তাকায়। মানে এই লোকের সব কিছুতেই প্রবলেম। জোর করল না। নিজের মুখে নিয়ে মুখ বন্ধ করার আগেই ইরফান মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরার মুখ থেকে সবটুকু কেক নিজের মুখে নিয়ে নেয়, তবে মাইরাকে ছাড়ল না। মাইরা চোখ বড় বড় করে তাকায়। বেশ কিছু সময় পর ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরা মাথা নিচু করে রাখে। ইরফানের এসব অদ্ভুত কাজে মেয়েটি কেমন হাঁসফাঁস করে। একটু পর নিজেকে শান্ত করে ইরফানের দিকে চেয়ে কোমরে হাত দিয়ে বলে, আপনার প্রবলেম কি? এই তো বললেন আপনার এটা পছন্দ নয়। ইরফান মৃদু স্বরে বলে, প্লেস চেঞ্জ হয়ে গেলে আমার ডিসলাইক থেকে লাইকে ট্রান্সফার হতে টাইম লাগে না। মাইরা ইরফানের কথা বুঝতে পেরে একটু লজ্জা পায়, দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান ঠোঁট বাঁকালো। পকেট থেকে কিছু একটা বের করে মাইরার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। ডান হাঁটু ছাদের মেঝেতে ঠেকিয়ে রেখে বাম হাঁটু ভাঁজ করে রাখে।
মাইরা অবাক হয়ে বলে, কি করছেন এভাবে? ইরফান নিঃশব্দে হাসল। তার বাম পায়ের উরু দেখিয়ে মৃদুস্বরে বলল, এখানে তোমার পা রাখো। মাইরা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান আবারও বলে, রাখো। মাইরা ঢোক গিলল। তার ডান পা উঠিয়ে ইরফানের পায়ের উপর রাখে। মাইরার পা কাঁপছে। ইরফান সূক্ষ্ম হাসল। তার হাতে একটা সোনার পায়েল, অর্ডার দিয়ে বানানো। ইরফান মাইরার পায়ে হাত দিলে মাইরা শিউরে ওঠে। ইরফান বুঝতে পেরে ঠোঁট বাঁকায়। খুব যত্ন করে মাইরার পায়ে পায়েলটি পরিয়ে দেয়। এক্সাইটমেন্টে মাইরার পুরো বডি মৃদু কাঁপছে। ইরফান মাইরার পায়েল পরানো পায়ের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। বাঁ হাতে মাইরার পায়ের তলায় হাত রেখে মাথা নিচু করে ঠোঁট ছোঁয়ায়। মাইরার মনে হলো সে পড়ে যাবে। সব শক্তি তার লোপ পেয়েছে বোধহয়। ইরফান হঠাৎই মাইরার পা ধরে বেশ জোরেই টান দেয়। মাইরা কিছু বোঝার আগেই সে ঠাস করে এসে ইরফানের পায়ের উপর পড়ে যায়। ইরফান দুই হাতে শক্ত করে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মাইরার তখনকার অভিযোগের উত্তর হিসেবে মাইরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, টু মাই স্পেশাল পারসন, ইউ আর স্টিল ইম্পর্ট্যান্ট টু মি। উইথ অর উইদাউট কনভারসেশন, ইউ আর অলওয়েজ ইন মাই মাইন্ড অ্যান্ড হার্ট। মাইরার প্রতিটা রগে রগে যেন শীতল কিছু তীব্র বেগে ছুটে চলে। মেয়েটা তীব্র অনুভূতির মাঝে ভাসে। দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান নিজেও হাতের বাঁধন শক্ত করে। এরপর কণ্ঠে আবেগ ঢেলে বলে, উইল ইউ ম্যারি মি বাডফ্লাওয়ার? মাইরা চোখ বুজে রেখেছে। অদ্ভুত সব নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় হয় মেয়েটার। ইরফান আবারও একই সুরে ডাকে, বাডফ্লাওয়ার। মাইরা ঢোক গেলে কিছু বলতে চায়, তবে তার কেন যেন কণ্ঠ হতে কিছুই বের হতে চায় না। চোখ বুজে রেখেই দুই হাতে ইরফানের গলা আরও শক্ত করে জড়িয়ে ধরে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কণ্ঠে বলে, আই উইল।